আসসালামু আলাইকুম প্রিয় ভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে 16ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। একটি অনন্য দিন আমাদের বাংলার ইতিহাসে, আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের আসলে গর্বের যে দিন, সেটা হচ্ছে আমাদের বিজয় দিবস। এই দিনে 1971 সালেই 16 ডিসেম্বর আমরা একটা মুক্ত খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার মতো এক দেশ পেয়েছি, এক ভূখণ্ড পেয়েছি। আজকে তার 54তম বছর পূর্ণ হলো। সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু ক্লাসটাতে জয়েন করো দ্রুত। আমরা আজকে বেশ মজার একটা ক্লাস করব। আপু, আপনার এভরিওয়ান থাকলে দিয়ে দিন আমাদের প্রাইভেট গ্রুপে। সো সবাই একটু জানাও যে তোমরা আমার ক্লাসটা সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমাদের জায়গা থেকে। আসসালামু ভাইয়া, অনেকে সালাম জানাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পুরো ক্লাস জুড়ে কথাবার্তা বলবো আমাদের অ্যানালজি নিয়ে। হ্যাঁ, তোমরা জানো তোমাদের সামনেই হচ্ছে 21, 20 আর 22 আর 23 তারিখ হচ্ছে জাবির ভর্তি পরীক্ষা আছে 20 ইউনিটের। তারপরে সামনে আমাদের আরিউর পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা আছে, আমাদের খুলনার পরীক্ষা আছে 18 তারিখ, এবং গুচ্ছের পরীক্ষা। গুচ্ছের যদিও পরীক্ষার ডেট সম্বন্ধে ফিক্সড হয় নাই, তারপরে গুচ্ছের পরীক্ষা আমাদের সামনে আছে এপ্রিলে। তো এই যে সবগুলো ভার্সিটির নাম বললাম, সবগুলোতেই একটা টপিক আসলে কমন, সেটা হচ্ছে অ্যানালজি। সো অ্যানালজি থেকে কী টাইপের প্রশ্ন বিগত বছরগুলোতে আমাদের এসেছে, এবং প্রশ্নগুলো আমরা কিভাবে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করলে আমরা উত্তরটা করতে পারবো, এই পুরো জিনিসটা নিয়ে আজকে আমাদের একটা সুন্দর সেশন হবে বলে আশা করছি। ওকে, ক্লাসটা যেহেতু আমাদের পেজ থেকে সকলের জন্য উন্মুক্ত আছে, তাই সবাই যে কাজটা করবা, এই ক্লাসটা একটু তোমার টাইম লাইনে অথবা ফ্রেন্ড সার্কেলে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদেরকে শেয়ার করো, যেন অ্যানালজি নিয়ে তাদের মধ্যে যেই ভয়টা আছে, যে দুশ্চিন্তাটা আছে, এটা যেন আজকে সুন্দরভাবে কেটে যায়। আমরা আজকে বিভিন্ন ভার্সিটি প্রশ্ন রেখেছি, তোমরা দেখবা আমরা জেইউর প্রশ্ন সলভ করবো, আরইউ প্রশ্ন সলভ করবো, সিইউ, জিএসটি, ইভেন আরও অন্যান্য জায়গায় যেখানে অ্যানালজি এসেছে, আমরা সকল প্রশ্নের সমন্বয়ে আজকে ক্লাসটাকে সাজিয়েছি। সব কিছু ক্লিয়ার, রাইট? আমাদের সাথে অনেকেই জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার, সব কিছু ঠিক আছে। ওকে, ফাইন। যের জন্য হবে নাকি? হ্যাঁ, জেইউর জন্য অবশ্যই, জেইউর জন্য তোমাদের জেইউতে অবশ্যই তোমাদের অ্যানালজি থেকে প্রশ্ন আসে, সো জেইউটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও ভাইকে, যে ভাই ইয়েস আমরা শেয়ার করে দিয়েছি ক্লাসটা। তোমাদের জন্যই যেহেতু আয়োজনটা করা, আমি বেশ সুন্দর করে গুছিয়ে স্লাইডটা বানাইছি, বুঝছো? বেশ এনার্জি নিয়ে আজকে পড়াবো। হ্যাঁ, একটা প্রশ্ন এসেছে ভাইয়া, কি বললা তোমরা? ভাই মেমোরাইজিং নিয়ে কিছু যদি বলতেন। আমরা আজকে ক্লাসটা আগাই। ভাইয়া আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেশ সুস্থ আছি এখন। হ্যাঁ, ওকে, ভাইয়া সুস্থ আছি পুরোপুরি। ওই যে তোমরা তো জানোই মাঝে মাঝে আমার শ্বাসকষ্ট হয় শীতের মধ্যে, এটা বেশ কষ্ট আমাকে দেয়, বেশ আমার ব্যাক পেতে হয়। আমি একটু এসিটা একটু কমাই দিই, কারণ গরম লাগতেছে। ওকে, তাহলে মোটামুটি আমরা মনে হয় ক্লিয়ার হয়েছি সব কিছু মিলিয়ে। আমরা তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, চলো আসো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ ভাইয়া খুলনা, হ্যাঁ খুলনার মধ্যে আসবে। ভাই লিটারেচার কবে পড়াবেন? ইনশাল্লাহ আমরা লিটারেচার আগামীকালে চেষ্টা করবো লিটারেচার পড়াইতে। হ্যাঁ, একটা লিটারেচারের সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা আমরা আগামীকালে থাকবে আমার জন্য, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। কালকে কত? কালকেই তো 17 তারিখ, তো কালকেই নিব। হ্যাঁ, লিটারেচার ক্লাসটা কালকে নেওয়ার চেষ্টা করবো ভাইয়া। ওকে, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য যেখানে যেখানে জিএসটি সহ যেখানে যেখানে তোমাদের প্রশ্ন আসে সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? আমি তো ব্যাপারটা এরকম না যে এক ভার্সিটি, আমি সকল ভার্সিটির প্রশ্ন রেখেছি, যেখানে যেখানে প্রশ্নে অ্যানালজি আসে সব জায়গার কাজে লাগবে। ওকে, শুরু করি, চলো আসো। আজকে ভাইয়ের সাথে তোমরা যেটা করবা, তোমরা পুরো ব্রেইন গেম খেলবা ভাইয়ের সাথে আজকে। হ্যাঁ, আজকে তোমরা ভাইয়ের সাথে, তোমরা ধরো আমি একটা দল, আমি একটা টিমের ধরো একজন আমি লিডার, হ্যাঁ, বা আমি কোচ, চিন্তা করো। আর তোমরা হচ্ছে পুরো গেমটার মধ্যে তোমরা হচ্ছে প্লেয়ার, মানে তোমরা খেলতে হবে। আজকের ম্যাচটাতে যদি একা আমি খেলি, তাহলে আমি কিন্তু বিজয়ী হইতে পারবো না, কারণ এই ম্যাচটা আসলে আমি খেলবো না, পরীক্ষাটা খেলবা তুমি। তাই কাজ হবে হচ্ছে ভাইয়া যেভাবে খেলতেছি, হ্যাঁ ভাইয়া যেভাবে তোমাকে ওয়েটা বোঝাচ্ছে, ওয়েটা ধরার চেষ্টা করো।
এবং এই ওয়েটা ধরে তুমি আসলে তোমার ভর্তি পরীক্ষা তুমি যে খুলনায় দাও, তুমি জাবিতে দাও, রাবিতে দাও, চবিতে দাও, গুচ্ছে দাও, তুমি ওইখানে গিয়ে খেলাটা খেলবা। সো আজকের পুরো ম্যাচ জুড়ে কি করতে হবে ভাইয়া, যে ওয়েতে তোমাকে প্রশ্নগুলো প্যাটার্নগুলো বুঝাবো, যে ওয়েতে চিন্তা করব, তোমার কাজ হচ্ছে ওই ওয়েতে তুমি আসলে খেলাটা শিখবা আজকে, বুঝছো? অ্যানালজি প্রশ্ন কিন্তু ডিফারেন্ট হয়, মাঝে মাঝে কমন আসবে না, বাট তুমি যদি চিন্তা করাটা শিখে যাও তুমি অ্যান্সার করতে পারবা, মাস্ট অ্যান্সার করতে পারবা, বুঝছো? ওকে, আসো, নোট করা লাগবে, করতে পারো, অথবা পিডিএফটা আমরা পেজে অ্যাড করে দিব। ওকে, চাপ নাই। আসো তাহলে আমরা আমাদের খেলা শুরু করি। হ্যাঁ চলো, আসো খেলা হবে। হ্যাঁ আসো খেলা হবে, আসো শুরু করি। হ্যাঁ প্রথম প্রশ্ন, চলো ভাইয়েরা আমরা প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ প্রথম প্রশ্ন, প্রশ্ন কি বলেছে খেয়াল করো। Which one of the following pairs is similar in relationship to pen ink? ওকে, প্রশ্নটা কি? অ্যানালজি তোমরা অনেকেই জানো না যে ভাই অ্যানালজি জিনিসটা কি। হ্যাঁ আমরা অ্যানালজি ব্যাপারটা একটু আলোচনা করবো। আসো প্রথম প্রশ্ন, হ্যাঁ ইঙ্ক এবং পেনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে নিচের কোন সম্পর্কটা মিলে? প্রশ্ন কোথায় এসেছে? ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে। দেখো ঢাবির সি ইউনিটে প্রশ্ন আসছে, ঢাবি সি ইউনিটে 23-24 আসা একটা প্রশ্ন। হ্যাঁ খেয়াল করো। ওকে, তাহলে এখন প্রশ্নে আমাদের কি চেয়েছে? বলেছে যে পেন এবং ইঙ্ক এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে নিচের কোন সম্পর্কটা মানানসই, একই রকম। হ্যাঁ বেশ মজার প্রশ্ন, কিন্তু বেশ খেলাটা কিন্তু আজকে কঠিন খেলা হবে। বারবার বলতেছি আজকে কিন্তু ক্লাস না, আজকে হচ্ছে আমরা একটা ম্যাচ খেলবো। আগামী 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ ক্লাস নেই, এটা একটা পিওর একটা ম্যাচ হবে, একটা খেলা হবে, বুঝছো? চলো তাহলে আমার রিলেশনশিপ কিসের চাইছে? রিলেশনশিপ চেয়েছে আমার, সেটা হচ্ছে পেন আর হচ্ছে ইঙ্ক। আমরা এই দুইটার রিলেশনটা বের করো, পেন আর কি আছে? ইঙ্ক। ওকে, পেন আর হচ্ছে ইঙ্ক, যদিও প্রশ্নে বড় হাতের থাকে। হ্যাঁ আসো তাহলে পেন এবং ইঙ্কের মধ্যে আমরা আগে অর্থগুলো জানবো। তাহলে পেন মানে কি? পেন মানে সহজ কথা আমরা জানি কি, কলম, তাই না? কলম। আর ইঙ্ক মানে কি পাচ্ছি আমরা? ইঙ্ক মানে কি? কালি, তাই না? ইঙ্ক মানে কি? কালি, বানানে রসইকার সম্মত কালি। ওকে, ইঙ্ক মানে কি পাচ্ছি আমরা? কালি। তাই দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে পেন মানে হচ্ছে কলম, আর হচ্ছে ইঙ্ক মানে কালি। এবার সম্পর্কটা তোমার বের করতে হবে। অ্যানালজি মানে হচ্ছে তোমার যেই দুইটা শব্দ দেওয়া আছে এদের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটা নিচের কোনটার মধ্যে একই রকম সম্পর্ক। ভালোভাবে বোঝো, অ্যানালজি মানে কি? মানে হচ্ছে প্রশ্নে যা দেওয়া আছে ওই দুইটা শব্দের মধ্যে সম্পর্কটা কিরকম, এই দুইটা ওয়ার্ড নিজেরা একজনের সাথে আরেকজন কিভাবে কানেক্টেড, এই একই কানেকশনটা এই শব্দগুলোর মধ্যে কোথায় আছে। এবার আসলে একটু খুঁজে বের করি। হ্যাঁ তাহলে সম্পর্কটা কি? ধরো সম্পর্ক হচ্ছে এই যে কালি, কালি থাকে কলমের ভিতর, কালি থাকে কলমের ভিতর, সময় কিসে? ভিতর। তাহলে সম্পর্ক কি দাঁড়ালো? দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের ভিতরে থাকে, দ্বিতীয় শব্দে যা বলা আছে সে প্রথম শব্দটার ভিতরে থাকে, বা ভিতরে থাকা কোনো উপাদান। আবার বোঝো, সম্পর্ক বোঝো। পেনের উপাদান কি? ইঙ্ক। এবং কিভাবে থাকে? এবং থাকে কিভাবে? দেখো তো, থাকে হচ্ছে পেনের ভিতরে। তাহলে ইন থাকে কোথায়? পেনের ভিতরে। ইন থাকে কোথায়? পেনের ভিতরে। আচ্ছা, তাহলে আমি এমন কিছু বের করব যার ভিতরে কিছু থাকে, যার ভিতরে কিছু থাকে। তাহলে এই পেনের ভিতরে থাকে কি? আমার ইঙ্ক। তাহলে এর সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? দুইটা শব্দ সম্পর্ক হয়েছে ভিতর বোঝানোর ক্ষেত্রে। কি অর্থে? ভিতর বোঝানোর অর্থে। তাহলে এইবার একটু চলো তো, কোনটার মধ্যে ভিতরে থাকা বোঝায়? আসো আমরা এবার একটু সম্পর্কটা করার চেষ্টা করি। কি আছে? ওয়ার্ডের ভিতরে কি ডিকশনারি থাকে? দেখো সম্পর্কে কিভাবে হইতে হবে আমার? পেনের ভিতরে কালি, এভাবে খেয়াল করো, পেনের ভিতরে কালি, অথবা কালিটা থাকে পেনের ভিতর। এখানে হয়ে গেছে উল্টা। ডিকশনারি দেখো কি বলছে, আমার সম্পর্কে খেয়াল রাখতে হবে এভাবে যে প্রথমটার ভিতরে থাকে দ্বিতীয়টা, এভাবে মিলাইতে হবে, প্রথমটার ভিতরে দ্বিতীয়টা। তাইলে প্রথমটার ভিতরে দ্বিতীয়টা চিন্তা করো, শব্দের ভিতরে কি ডিকশনারি থাকে নাকি ডিকশনারির ভিতর শব্দ থাকে? যদি এই জোড়াটা যে উল্টাই দিত, ওয়ার্ডস এই ডিকশনারি পাশে দিত, ওয়ার্ডস ওই পাশে দিত, তাহলে হয়ে যেত অ্যানালজি অ্যান্সারটা। কারণ কি? ডিকশনারির ভিতর ওয়ার্ড থাকে, হয়ে গেছে উল্টা। এখানে তাহলে হয়ে গেল কি? ওয়ার্ডের ভিতর ডিকশনারি থাকে। মিলছে? মিলে নাই। তাহলে দেখো প্রথমটা চিন্তা করো, পেনের ভিতর ইন থাকে, ডিকশনারির ভিতর ওয়ার্ড থাকে, হয়ে যাইতো। এখানে বলছে পেনের ভিতরে ইন, এখানে বলছে ওয়ার্ডের ভিতরে ডিকশনারি, তাহলে সম্পর্কটা উল্টা হয়ে গেল না? উল্টা অপশন উত্তর করা যাবে না। এটা কাটা।
2 নম্বর আসো, পন্ডের ভিতর ফিশ থাকে। পন্ড মানে কি? পুকুর। ফিশ মানে হচ্ছে মাছ। তাহলে পুকুরের ভিতর কি মাছ থাকে? হ্যাঁ, মাছ কোথায় থাকে? পুকুরের ভিতরেই তো থাকে, নাকি? নাকি পুকুর উপর ভাইসা থাকে? না, তাহলে সে পুকুরের ভিতরে কিন্তু মাছটা থাকতেছে। তার মানে আমার এইখানে কিন্তু কানেকশনটা ঠিকঠাক আছে, আমি তারপরেও বাকি অপশনগুলো মিলাবো, হয় কিনা। এবার অবশ্য পানির ভিতরে ম্যাগ থাকে নাকি ম্যাগের ভিতর পানি থাকে? ম্যাগ, ম্যাগ কি? বরফ, তাই না? তাহলে ম্যাগের ভিতর পানি, তাহলে সম্পর্ক হয়ে গেছে কি উল্টা। তাহলে এখানেও তো মিলল না জিনিসটা। তাহলে এটা হয়ে গেছে কি? এটা এইরকম হয়ে গেছে, হওয়ার কথা ছিল কি এইরকম। তাহলে এটা কাটা। কোচের ভিতর গোলকিপার থাকে, এটা কেমন কথা? কোচের ভিতর, কোচ তো একজন মানুষ, একজন মানুষের ভিতর আবার আরেকজন কেমনে থাকবে? তাহলে কোচের ভিতর কি গোলকিপার থাকে? না। গোলপোস্টের ভিতর গোলকিপার থাকে বলা যায়, তো ডিবক্সের ভিতর গোলকিপার থাকে এটা বলা যায়। কিন্তু কিন্তু কি, কিন্তু আমরা কি কোচের ভিতরে কি গোলকিপার মানায়? এই দুটোর সম্পর্ক মিলতেছে এটার সাথে? তাহলে কোচের ভিতর গোলকিপার থাকে না। তাহলে আমরা যদি ধরি সম্পর্কটা যে কলমের ভিতরে কালি থাকে, একইভাবে পুকুরের ভিতরে মাছ থাকে, তাহলে অপশন কোনটা হতো? উত্তর সঠিক হবে বি নাম্বার। এই যে দেখো, শব্দের মিলনের সাথে কোনো অংশে তার মিলন খুঁজে বের করে অন্য কারোর সাথে মিল ঘটানো, এটাকেই বলা হয় কি? অ্যানালজি, বা আমরা এটাকে বলেছি মিলন বলি, বা মিলনার্থক শব্দ বলি। হ্যাঁ, মিলনার্থক। তার মধ্যে তার যে সম্পর্ক, এটা হইতে পারে সিমিলার ওয়ার্ড, হইতে পারে একটার ভিতরে একটা, হইতে পারে একটা পেশা, আর একটা হচ্ছে তার কোনো যন্ত্র হইতে পারে, বিভিন্ন রকম সম্পর্ক। তাহলে এখানে যে সম্পর্ক আছে, এখানে সম্পর্কটা খুঁজে বের করার নামে কি? অ্যানালজি। বুঝতে পেরেছো? কঠিন লাগে না সহজ? কঠিন লাগলো না সহজ? বলতো আমরা প্রথম প্রশ্ন সলভ করলাম। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এখানে। বলো প্রথম প্রশ্নটা কেমন লাগলো? আমরা কি প্যাটার্নটা ধরতে পারলাম? এই রবীন্দ্র ঠাকুর কমেন্ট করছে এখানে এসে। রবীন্দ্রনাথ ঠাকুর কমেন্ট করে, ভাবা যায়? এক্সামে এত সোজা আসবে না, আমরা অনেক প্রশ্ন সলভ করব। আমরা একটা নিয়ে দুশ্চিন্তা করা দরকার, এখানে অনেক প্রশ্ন আছে, ধীরে সুস্থে আসো। হ্যাঁ, আমরা আরো অনেক আলোচনা আছে। ওকে, আসো, আশা করছি বুঝছি। হ্যাঁ, ওকে, আসো আমরা পরের কোয়েশ্চেনটা আসি। হ্যাঁ, আমরা এবার নিলাম আরইউ। চলো, তোমরা যারা রাবিতে পরীক্ষা দিবা, রাজশাহীতে যারা পরীক্ষা দিবা, তোমাদের অবশ্যই রাজশাহীতে কি টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্ন দেখে আলোচনা করতে হবে, তাই না? আসো রাজশাহী প্রশ্ন দেখি। বলছে বেবির সাথে অ্যাডাল্টের যে সম্পর্ক, তাহলে স্যাপলিং এর সাথে কি সম্পর্ক হবে? মজার প্রশ্ন, তাই না? তাহলে মূল শব্দ বলছে এই দুইটা। মূল শব্দ কোনটা? আমার মূল শব্দ হচ্ছে এই দুইটা, বেবি আর হচ্ছে অ্যাডাল্ট, তাই না? এই দুইটার মধ্যে যেই সম্পর্ক, যেই রকম ভাবে সম্পর্কটা জড়িত, স্যাপলিং এর সাথে কোন শব্দটা বসালে একই রকম সম্পর্ক তৈরি হবে, এটা আমাদের প্রশ্ন, তাই না? আসো আমরা প্রশ্নকে বিশ্লেষণ করি। কি বলেছে? বেবি আর হচ্ছে অ্যাডাল্ট, তাই না? বেবির সাথে কি পাচ্ছি? অ্যাডাল্ট। ওকে, তাহলে বেবি আর অ্যাডাল্ট এই শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি পাই? বেবি আর অ্যাডাল্টকে আমরা যদি বাংলা অর্থ দিই হচ্ছে শিশু আর হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাই না? শিশু একটা কি পাচ্ছি? শিশু, যেমন তোমরা শিশু, প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্ট মানে কি? প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। ওকে, বেবি আর হচ্ছে অ্যাডাল্ট। তাহলে সম্পর্কটা চিন্তা করো। তাহলে সম্পর্কটা তুমি তো ব্রেইনে কাজ করতে হবে, সম্পর্ক কিন্তু লেখা থাকবে না, সম্পর্কটা ব্রেইনে তুমি তৈরি করবা। তাহলে বেবির এই যে বেবি প্রথম শব্দটার পরিণত রূপ, প্রথম শব্দটার পরিণত রূপ হচ্ছে দ্বিতীয়টা। খেয়াল করো, প্রথম যে শব্দটা আছে তার পরিণত রূপ, তার পরিণত তার যেই পরিণত বা কি বলা যায় ফিউচার, তার যে ভবিষ্যৎ অবস্থা, একটা বেবির ভবিষ্যৎ অবস্থা, একটা বেবির ম্যাচিওর যে সিচুয়েশনটা, এটা কি? অ্যাডাল্ট। ছোট্ট শিশু বাচ্চা, তার যে ম্যাচিওর্ড যে ভার্সনটা, এটা কি? অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, তাই না? বেবি, অ্যাডাল্ট, শিশু, প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্কর কিছু গোড়াটা, তাই না? তাহলে এটাকে একটা গোড়া, এইটার পরিপূর্ণ রূপ হচ্ছে অ্যাডাল্ট। তাহলে একটা কিছু শুরুটা হবে হচ্ছে তার শুরুর সিচুয়েশন, পরের শব্দ যেটা থাকবে সেটা হচ্ছে তার প্রাপ্তবয়স্ক সিচুয়েশন।
তাহলে এবার আসো কি বলছে, স্যাপলিং। তাহলে এইটার সাথে আমরা সম্পর্ক মিলাই স্যাপলিং এর। আসো তাহলে স্যাপলিং এর সাথে কোন শব্দটা ভালো যায় খেয়াল করো, স্যাপলিং। স্যাপলিং মানে কি, স্যাপলিং শব্দটার বাংলা অর্থ হচ্ছে চারা। কি চারা, তোমরা ওয়ার্ডটা পড়ার কথা, স্যাপলিং চারা। তাহলে এই চারার সাথে কোনটা যায়, চারার পরিপূর্ণ রূপ কোনটা, চারার পরিপূর্ণ রূপ এবার চিন্তা করো কোনটার সাথে মিলে চারা, চারার প্রাপ্তবয়স্ক রূপ কি, ঝাড়। বুশ মানে কি, বুশ মানে খেয়াল করো ঝাড়, তাই না, ঝাড়, বাঁশ ঝাড়, বিশেষ করে ঝাড় হয় কিসের, বাঁশের ঝাড়। আসো প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি পাই আমরা, গুল্ম। প্ল্যান্ট মানে কি, গুল্ম। প্ল্যান্টের বাংলা কি, গুল্ম, ছোট্ট গাছ, গুল্ম, তাই না, গুল্ম। এরপরে 3 নম্বর আসো ট্রি, বৃক্ষ। তো এটা কি কোনটা পরিপূর্ণ রূপ, এটা খেয়াল করবা, কোনটা পরিপূর্ণ অবস্থা বোঝাচ্ছে। আর সিড মানে কি, সিড শব্দ অর্থ কি, এটা অর্থ হচ্ছে চারা, এটা অর্থ কি চারা বা বীজ, চারা অথবা বীজ বলতে পারি, বীজ। তাহলে সম্পর্ক মিলাতে হবে যে এখানে যে সিচুয়েশনটা আছে, এই এই বেবির সাথে কার, বেবির সাথে হচ্ছে অ্যাডাল্টের। তাহলে একইভাবে চারার সাথে কোন ওয়ার্ডটা বসালে চারার পরিণত বয়সটাকে বোঝায়। একটা চারা ছোট্ট বীজ, তার পরিণত রূপ কি, গুল্ম, লতা, চারা, বীজ, বৃক্ষ। কোনটা, এটা চারা, ছোট্ট শিশু বাবু, তার পরিণত রূপ সে যখন ফুল ফলে পরিপূর্ণ হয়ে যায় তাকে আমরা বলি বৃক্ষ অথবা গাছ। গুল্ম বলি, তাকে গুল্ম বলি আমরা। গুল্ম মানে ছোট্ট, নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। আর বৃক্ষ বড়, তার পরিণত রূপ, ম্যাচিওর রূপ। তাহলে কোনটা হবে, উত্তর হবে আমাদের কোনটা, উত্তর হবে আমাদের ট্রি। উত্তর কোনটা হবে, ট্রি। কোথায় আসছে প্রশ্নটা, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে 23-24 সেশনে আসা একটা প্রশ্ন, একদম গরম গরম প্রশ্ন, গরম গরম, এখনো কিন্তু জোড়ায় নাই, হ্যাঁ একদম গরম প্রশ্ন, তাই না। বুঝতে পেরেছো কি ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না, নাকি মানিক ভাইয়ের কথা বুঝো না তোমরা, বলো। তোমরা না বুঝলে কিন্তু রেসপন্স না করলে কিন্তু আমার আসলে বোঝা যাবে না আমি আসলে পড়াচ্ছি যা তা তোমাদের কাজে লাগছে কি না। হ্যাঁ, তাহলে কিন্তু আমার জন্য বেশ কঠিন হবে সিদ্ধান্ত নেওয়া। আমাদের একদম লাভা দিবে, লাভা মিন্স ওকে। অনেক বলছে মূলত সমস্যা হচ্ছে ভাই আমি অর্থ জানি না। অর্থ জানার জন্য তো পড়াশোনা করা লাগবে, তুমি কি অর্থ তো তোমাকে কেউ মুখস্থ করে দিবে না, তাই না। অর্থ জানতে হলে পরিশ্রম করা লাগবে, শব্দ অর্থ মুখস্থ করা লাগবে। যে জিনিসটা তোমাকে কেউ করে দিবে না তা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। তোমার জীবনের সফলতা, তোমার জীবনের প্রাপ্তি, তোমার জীবনের কঠোর পরিশ্রম এগুলো কেউ করে দেয় না। অন্য কেউ তোমাকে মোটিভেট করতে পারে, বড় জোর তোমাকে কিছুটা পথ দেখাইতে পারে, বা সফলতার জন্য পরিশ্রম, তোমাকে কিছুটা শেখার জন্য শ্রমটা, মনোযোগটা, ফোকাসটা নিজেকেই দেওয়া লাগে। কিন্তু যেটা কেউ শিখাতে পারবে না সেটা নিয়ে কোনো মানে অবজেকশনের কোনো আসলে জায়গা নাই। ওকে, আসো তাহলে আমরা এই জায়গাটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি এখানে সব বিশ্লেষণ করে দিচ্ছি, সকল ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, তোমরা ক্লাসের পরে এই পিডিএফটা পেয়ে যাও। পিডিএফটা রাখলে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসো পরের ওয়ার্ডটা যাই। হ্যাঁ, আসো আমরা আবার একটা নতুন শব্দ পেয়েছি। হ্যাঁ, এবার আসো, শ্রাইন ইজ টু পিলগ্রিম। প্রশ্নের প্যাটার্ন বুঝো, শ্রাইন ইজ টু পিলগ্রিম অ্যাজ পিগ ইজ টু ড্যাশ। আচ্ছা, তাহলে শব্দ কি পাচ্ছি, শ্রাইন আর হচ্ছে পিলগ্রিম। ওকে, পিলগ্রিম ওয়ার্ডটা মনে পরিচিত হওয়ার কথা, বাকিগুলো পরিচিত না হলেও চলবে। ওকে, আসো আমরা এই দুইটা শব্দ খেয়াল করো, এই দুইটা যেই সম্পর্কে জড়িত, তাহলে পিকের সাথে কোনটা বসালে একই সম্পর্কে জড়িত বোঝাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, আসো তাহলে তাহলে কি পাচ্ছি আমরা, শ্রাইন আর হচ্ছে পিলগ্রিম। তাহলে একটা ওয়ার্ড কি, শ্রাইন, SHRIN, শ্রাইন। আরেকটা আমরা কি পাচ্ছি, পিলগ্রিম, পিলগ্রিম। ওকে, আসো তাহলে তাহলে এই দুইটা শব্দকে আমরা বিশ্লেষণ করার আগে অবশ্যই জানতে হবে শব্দগুলোর অর্থটা কি। হ্যাঁ, খেয়াল করো, শ্রাইন শব্দের অর্থটা জানতে হবে। পিলগ্রিম আমরা অনেকে জানি, পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী। কি বলতো, তীর্থযাত্রী, তীর্থযাত্রী, তীর্থযাত্রী। এই ধরো হিন্দু ধর্মে, মুসলিম ধর্মে, বৌদ্ধ ধর্মে, সকল ধর্মে কি আছে, তীর্থযাত্রা আছে। তীর্থ, তীর্থ মানে কি, পুণ্যস্থান, পবিত্র স্থান, তাই না। মুসলিম ধর কি কাবা শরীফ যায়, তাই না। তো এই যে একটা, তারা কি তীর্থযাত্রী, তারা কি পুণ্য স্থানে যায়, পবিত্র স্থানে যায়। তাহলে
পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী যারা যায়, আর শ্রাইন মানে হচ্ছে তীর্থস্থান। কি তীর্থস্থান বা পুণ্যস্থান, কি বলে ভাই তো বলতো? তীর্থস্থান, তীর্থস্থান, ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়ারা এই সম্পর্কটা কিভাবে জড়িত হয়েছে? তাহলে এই যে পিলগ্রিম, তার উদ্দেশ্যই হলো তীর্থযাত্রায় মানে তীর্থস্থানটা গিয়ে পৌঁছানো। খেয়াল করো এই পিলগ্রিমের উদ্দেশ্য কি? পিলগ্রিমের উদ্দেশ্য বলতে পারো, তাহলে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? উদ্দেশ্য অথবা তার গন্তব্য, অথবা তার গন্তব্য, অথবা তার কি গন্তব্য। খেয়াল করো তো, ভালোভাবে বুঝো তো। এই যে তীর্থযাত্রীর তার গন্তব্যটা কোথায়? শ্রাইনে, শ্রাইন তীর্থস্থান। হ্যাঁ, হিন্দু ধর্মে আছে দেখা হচ্ছে ইন্ডিয়াতে কাশী, তারপর হচ্ছে বৃন্দাবন, তারপরে কি আছে তোমার ওই যে গঙ্গা, তাই না? আবার মুসলিম ধর্মে আছে ধরো হচ্ছে ধর্মীয় স্থান, তাই না? কাবা ঘরে যায় মানুষ, হ্যাঁ, তায়েফে যায়। তো এই যে ব্যাপারটা, তীর্থযাত্রী আর তীর্থস্থানের সম্পর্ক কি? তাদের উদ্দেশ্য, তাদের ডেস্টিনেশন, তাদের গন্তব্য, তাদের যাত্রার যেই চূড়ান্ত জায়গা, চূড়ান্ত যেই ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের এই শ্রাইন। তাহলে পিলগ্রিম শ্রাইন সম্পর্কটা কি? পিলগ্রিম পরেরটা হচ্ছে মানুষ, আর আগেরটা হচ্ছে তার গন্তব্য। পরেরটা হবে মানুষ, আগেরটা হবে তার একটা গন্তব্য। আসলে শব্দগুলো দেখো কি পাইছি। দ্বিতীয় শব্দ আমরা পিক, এখানে কি পেয়েছি? পিক। পিক মানে কি? পাহাড়ের চূড়া, পাহাড়ের, পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া। হ্যাঁ, খেয়াল করতে ভাইয়া, পিক মানে কি? পিক, অ্যাপেক্স, জেনিথ। হ্যাঁ, এগুলো কি? পাহাড়ের সর্বোচ্চ চূড়া। তাহলে পাহাড়ের চূড়ায় যাওয়ার গন্তব্যটা কার? এটা খুঁজে বের করতে হবে। তাহলে পাহাড়ের চূড়ায় যাওয়ার গন্তব্য কি কন্টেস্ট্যান্ট, কোনো প্রতিযোগীর, কোনো প্রতিযোগী, নাকি ক্রুশাল মানে হচ্ছে ধরো মারাত্মক? এটা তো অ্যাডজেক্টিভ, এটা তো মানুষকে বোঝাচ্ছি না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, তাই না? এটা অ্যাডজেক্টিভ। ক্লাইম্বার পর্বতারোহী, পর্বতারোহী। শেষে আসো ডিসেন্ডার মানে পর্বত অবরোহণকারী, 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 তার মানে যে নিচে নামতেছে, যে নিচে নামতেছে। তাহলে এবার চিন্তা করো কোনটা হবে? পর্বতের চূড়ায় পৌঁছানোটা কার দায়িত্ব? মানে কে কে পর্বতের চূড়ায় পৌঁছাইতে যায়? আমরা কি পর্বতের চূড়ায় কি ক্রিকেট খেলা হয় যে আমি প্রতিযোগী নিয়ে যাব? পর্বতের চূড়ায় কি ফুটবল হয় যে আমি কন্টেস্টেন্ট দিব? তুমি দেখছো এভারেস্টে পর্বতে কেউ তোমার প্রতিযোগিতা করে ওঠে না। এটা উঠতে পারাটাই তো একটা মানুষের সারা জীবনের সাফল্য। বাংলাদেশে যে মুসা ইব্রাহিম, তারপর হচ্ছে নিশাত মজুমদার, তারা কি প্রতিযোগিতা করে আসছে যে তুমি 1 ঘন্টায় উঠলে আমি আধা ঘন্টায় উঠবো? না, এটা কোনো তোমার দৌড় প্রতিযোগিতা না। তাহলে এটা এখানে কন্টেস্টেন্ট হওয়ার কোনো সুযোগ আসলে নাই। তাহলে এই পর্বতের চূড়া কার? কার গন্তব্য? পর্বত আরোহণকারীর। কার? পর্বত আরোহণকারীর। তাহলে দেখো পিলগ্রিমের গন্তব্য কোথায়? তীর্থস্থান। তীর্থযাত্রীর গন্তব্য তীর্থস্থান। তাহলে পর্বত আরোহীর গন্তব্যস্থান কোথায়? পর্বতের একদম চূড়ায় গিয়ে পৌঁছানো। সে চূড়ায় পৌঁছে কি করবে? দেখো না তোমরা মুসা ইব্রাহিম এই এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা গেঁথে দিয়েছে এই জায়গার মধ্যে। নিশাত মজুমদার দেখেছো না, 2 বার গিয়েছে এভারেস্টে। সো এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় কি? এটা বলা হচ্ছে তোমার পিক, সর্বোচ্চ চূড়া। বুঝছো? বুঝতে পারলা সবাই? বুঝছো? পিলগ্রিমের মিনিং কি? তীর্থযাত্রী। শব্দ কিন্তু পড়তে হবে, হ্যাঁ, শব্দের অর্থ কিন্তু শিখতে হবে। হ্যাঁ, বারবার বলছি, শব্দের অর্থ না জানলে তোমার সামনে আরো বেশ কিছু টাইম আছে। তোমার সামনে দেখো খুলনা ভার্সিটির ভর্তি পরীক্ষা আছে, তোমার জাবিতে আছে, রাবিতে আছে, চবিতে আছে, গুচ্ছতে আছে, কুমিল্লায় আছে, সাস্টে আছে, হাজিদানেশে আছে, তাই না? অনেক জায়গায়। তারপর হচ্ছে তোমার 7 কলেজ আছে, ন্যাশনাল আছে। তো যেখানেই যাও তোমার এখনো হাতে অনেক টাইম। যদি এখনো তুমি ভোক্যাব পার্টে গুরুত্ব না দাও, খালি বলো মুখস্থ হয় না, পারি না, তাই কিন্তু হবে না। এটা কেউ তোমাকে, দুনিয়ার কেউ তোমাকে মুখস্থ করাই দিবে না, তাই না? নিজে এগুলো পড়তে হবে। হ্যাঁ, খেয়াল করো। আসো তারপরে কোশ্চেন আমরা আগে, হ্যাঁ, খেয়াল করো কি বলছে। এবার আসো একটা ভিন্ন ধাঁচের কোশ্চেন। এটা আর ইউ ইউনিট আসছে।
তোমরা যারা আর্টসে আসো, আর্টসের কিন্তু ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, প্রশ্নটা দেখো। তাহলে প্রথম দুটো শব্দকে আমরা বিশ্লেষণ করি, এরপরে দ্বিতীয় জোড়াগুলো মিলাবো। হ্যাঁ, প্রথম জোড়া বিশ্লেষণ করে দ্বিতীয় জোড়া মিলাতে হয়। হ্যাঁ, খেয়াল করো। তাহলে প্রথম জোড়ায় কি বলেছে? ইনসেক্ট আর হচ্ছে ডিজিজ। ইনসেক্ট আর হচ্ছে ডিজিজ। ওকে, আসো শব্দগুলো বিশ্লেষণ করো। কি বলেছে? একটা ইনসেক্ট, তাই না? ইনসেক্ট, ইনসেক্ট, আর তারপরে কি দিয়েছে? ডিজিজ। ইনসেক্ট আর ডিজিজ শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক আছে, ওই সম্পর্কের সাথে ওয়ারের সাথে কার সম্পর্ক আমরা মিলাবো। খেয়াল করো। তাহলে ইনসেক্ট মানে কি বলতো? ইনসেক্ট মানে হচ্ছে জীবাণু। কি? জীবাণু, জীবাণু। হ্যাঁ, আমরা সব পোকাও বলি, পোকা অথবা জীবাণু। আসো। আর ডিজিজ মানে কি? ডিজিজ মানে হচ্ছে রোগ। ডিজিজ মানে কি? ডিজিজ মানে হচ্ছে রোগ। হ্যাঁ, আসো। তাহলে ইনসেক্ট যদি হয় জীবাণু আর ডিজিজ যদি হয় রোগ, তাহলে সম্পর্কটা কিভাবে এই জায়গায় হয়েছে খেয়াল করো। তার মানে এই যে জীবাণুর যে প্রভাব, জীবাণুর যে প্রভাবে হয়েছে কি? রোগ হয়। জীবাণুর প্রভাব। তাহলে এখান থেকে এখানে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে প্রভাব। প্রভাব মানে কি? ইফেক্ট, প্রভাব, তাই না? প্রভাব। তাহলে বলা হয়েছে যে জীবাণুর প্রাদুর্ভাবে, জীবাণুর প্রভাবে, জীবাণু লাগতে 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 কি হয়ে গেছে? রোগ ছড়াই গেছে। বিভিন্ন জায়গায় দেখো, কুকুরের শরীরে জীবাণু ছড়িয়ে রোগ ছড়ায় যায়। মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে ক্যান্সার রোগ ছড়ায়। মানুষের শরীরের মধ্যে তোমার ধরো হচ্ছে কি বলা যায়, এইচআইভির জীবাণু থেকে এইচআইভি রোগ ছড়ায়। তাহলে জীবাণুর পরবর্তী প্রভাব, জীবাণুর যে প্রকোপে কি হয়? রোগটা ছড়াচ্ছে। দ্বিতীয় শব্দে এবার যদি আসি আমরা, তাহলে এখানে মূল শব্দ কি দেওয়া আছে? ওয়ার, তাই না? যুদ্ধ, যুদ্ধ। তাহলে যুদ্ধের প্রভাবে কোনটা ঘটে? যুদ্ধের প্রভাবে কি আর্মি তৈরি হয়? যুদ্ধের প্রভাবে কি আর্মি হয়? খেয়াল করো, যুদ্ধের প্রভাব কোনটা? যুদ্ধের প্রভাব কি আর্মি? যুদ্ধের প্রভাব কি তোমার পরাজয়, নাকি যুদ্ধের প্রভাব মানে হচ্ছে আর্সেনাল? মানে হচ্ছে আর্সেনাল তো একটা দলের নাম, এটা জায়গার নাম। আবার এটার অর্থ হচ্ছে আর্সেনাল শব্দটার অর্থ এরকম যে মানে আগুন লাগানো ব্যক্তি আর কি। আগুন লাগানো ব্যক্তি, আমরা ফাইনাল ফেটে পড়েছিলাম আগুন লাগানো। হ্যাঁ, আগুন লাগানো, আগুন লাগানো ব্যক্তি। হ্যাঁ, আর্সেনাল। আর সর্বশেষ পাচ্ছি কি? ডিস্ট্রাকশন, অর্থ হচ্ছে ধ্বংস। অর্থ কি? ধ্বংস। তাহলে এইবার খুঁজে বের করো যে যুদ্ধের সব থেকে মানে চূড়ান্ত ফলাফলটা কি। দেখো, যদি আর্মি দাও, তাহলে যুদ্ধে কি শুধু আর্মি যুক্ত হয়? যুদ্ধে এখানে পুলিশ থাকতে পারে, এখানে আর্মি থাকতে পারে, এখানে সাধারণ মানুষ থাকে, নারী থাকে, পুরুষ থাকে, অনেক থাকে। যুদ্ধ কি শুধু পরাজয়? একদল পরাজয়, তাহলে অপর দল কি? জয় কিন্তু হচ্ছে, তাই না? আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি আমেরিকার জয় হয়েছে, জাপানের পরাজয় হয়েছে, তাহলে একদল পরাজয় হলে আরেক দল তো জয় হচ্ছে। তাহলে এটা কিন্তু নেওয়া যাচ্ছে না। 3 নম্বর আসা আর্সেনাল, আগুন লাগানো ব্যক্তি। এটার সাথে মনে হয় এটা খুব একটা যাচ্ছে না। যুদ্ধের মধ্যে আগুন লাগায়, গোলা বারুদ ফেলে, বোমা ফেলে, পিস্তল দিয়ে কেটে মানে গুলি করে ফেলে, ছুরি দিয়ে কেটে ফেলে, তলোয়ার দিয়ে কেটে ফেলে, মানুষ না খেয়ে মারা যায়। আচ্ছা, সবকিছু মিলিয়ে ঘটেটা কি? মানুষ মারা যাওয়া, ঘরবাড়ি ধ্বংস হওয়া। আমরা যদি চিন্তা করি, এই যে ধরো ইউক্রেন রাশিয়া, উভয় দেশের মধ্যে কেউ না কেউ জয় পরাজয় হবে, বাট হইছেটা কি? উভয় দেশের ধ্বংস হয়েছে। উভয় দেশে কি হয়েছে? ধ্বংস। আমরা যদি চিন্তা করি 1971 সালে যুদ্ধ হয়েছে 9 মাস, জয় হয়েছে বাঙালিদের, পরাজয় হয়েছে পাকিস্তানিদের। কিন্তু সব মিলিয়ে ক্ষতি হয়েছে না? বাঙালিও মারা গেছে, পাকিস্তানিও মারা গেছে। তাহলে মূল প্রভাবটা কি পড়ে? যুদ্ধের প্রভাব আসলে চূড়ান্ত হচ্ছে ক্ষয়, ধ্বংস, বিপর্যয়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হয় আমাদের এই যে আমাদের ডি নাম্বার। কোনটা হবে? উত্তর হবে কোনটা? ডিস্ট্রাকশন। উত্তর কি? ডিস্ট্রাকশন। দেখছো, বেশ মজা কিন্তু। অ্যানালজি কিন্তু বুঝে পড়তে পারলে বেশ মজা আছে। অ্যানালজি টপিকটা বুঝে যদি পড়ো না, অনেক মজা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, অনেকে বলছে ডি হবে। এই তো গুড। ডেস্ট্রয় হওয়া সবকিছু। আসলে এই যে দেখো, মারিয়া হাওলাদার কিন্তু এখন বুঝে ফেলছো। হ্যাঁ, এই তো আয়েশা ভালো রিপ্লাই করছো। তারপর হচ্ছে উরফাত বলেছো। আচ্ছা,
ক্লাস রুটিন কই পাবো, এগুলো আমরা পেজেই তো ক্লাস নিচ্ছি, এগুলো খুব একটা রুটিন নাই কিন্তু। আসো তাহলে আমরা এইটুকু বুঝলাম, আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ, আমাদের টপিক বেশ অনেকগুলো প্রশ্ন আছে, চলো তারপরের প্রশ্ন। হ্যাঁ, কি বলেছে? বলেছে which of the following pairs has similar relationship to stone and sculpture? আমরা কোনটার সাথে সম্পর্ক মেলাবো? স্টোন আর হচ্ছে স্কাল্পচারের সাথে। খেয়াল করো, স্টোন আর কি স্কাল্পচার। ওকে, শব্দ দুইটা দেখো। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আমাদের আজানটা শেষ হোক, আমরা তারপরে আসছি। ওকে, আমরা মনে হয় এইটুকু বুঝেছি, রাইট? আমরা এইটুকু আশা করি ক্লিয়ার মনে হয়। চলো আমরা এবার পরের প্রশ্ন আগাই। হ্যাঁ, আসো কি বলছে দেখো এবার। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? স্টোন অ্যান্ড স্কাল্পচার, তাই না? আসো আমরা একটু প্রশ্নটাকে বিশ্লেষণ করি। স্টোন মানে কি বলতো ভাইয়ারা? স্টোন শব্দের অর্থ কি? পাথর। সহজ কথা, স্টোন কি? পাথর, তাই না? পাথর। স্কাল্পচার মানে কি? স্কাল্পচার মানে হচ্ছে মূর্তি, না? মূর্তি, তাই না? বা ভাস্কর্য, বা কি? ভাস্কর্য, ভাস্কর্য, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া সম্পর্কটা চিন্তা করো তো। সম্পর্ক কি? এটা হচ্ছে, এই স্টোন হচ্ছে ভাস্কর্যের উপাদান। স্টোন কি? পাথর দিয়ে কি হয়? ভাস্কর্য বানানো হয়। এই যে তোমরা দেখো ঢাকা ভার্সিটি অপরাজয় বাংলা, তারপর রাজু ভাস্কর্য, তারপর আরো যে ভার্সিটি দিয়ে বিভিন্ন ভাস্কর্য আছে, কি দিয়ে বানায়? পাথর দিয়ে বানায়। তাহলে এটা হচ্ছে কি, তাদের মধ্যে সম্পর্ক কি? প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার উপাদান। উপাদান, প্রথমটা কি? দ্বিতীয়টার উপাদান। তাহলে খুঁজতে হবে, প্রথমটা হবে দ্বিতীয়টার উপাদান, প্রথমটা হবে দ্বিতীয়টা বানানোর উপাদান। ভাইয়ারা ভালোভাবে বুঝো, ভাই কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মাথায় পড়াচ্ছি, ভালোভাবে বুঝো, তোমার অ্যানালজি নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। হ্যাঁ, খেয়াল করো। তাহলে কি পাচ্ছ? দুইটা শব্দ, স্টোন, স্কাল্পচার। তাহলে পাথর দিয়ে ভাস্কর্য বানানো হয়। তাহলে দুইয়ের মধ্যে সম্পর্ক কি? পাথর হচ্ছে ভাস্কর্য বানানোর উপাদান। তাহলে এখানে মিলাইতে হবে এভাবে যে প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় জিনিসটা বানানোর উপাদান, তার এলিমেন্ট, বুঝছো? তার ইনগ্রেডিয়েন্ট, তার এলিমেন্ট। তাহলে স্টোন, পাথর, স্কাল্পচার কি? ভাস্কর্য। তাহলে পাথর দিয়ে ভাস্কর্য বানানো হয়, তাহলে প্রথমটা হবে দ্বিতীয়টার উপাদান, এটা দিয়ে এটা বানানো হয়। আসো এবার মিলাই। হ্যাঁ, খেয়াল করো। তাহলে দ্বিতীয় কোনটা মিলে দেখো তো। তাইলে সুগার, চিনি দিয়ে কি ক্যাভিটি, জীবাণু বানানো হয়? ক্যাভিটি মানে কি? জীবাণু। চিনি দিয়ে কি জীবাণু বানানো হয়? চিনি দিয়ে কি জীবাণু বানানো হয়? না। চিনি খাইলে জীবাণু ধরতে পারে, বাট চিনি দিয়ে তো জীবাণু বানানো হয় না। ক্যাভিটি মানে কি? বলো না, দাঁতে ক্যাভিটি ধরেছে, পোকা। পোকা, তাহলে চিনি দিয়ে পোকা বানায় না? বানায় না। ফ্লাওয়ার দিয়ে কি ব্রেড বানায়? মানে হচ্ছে গম দিয়ে কি রুটি বানায়? হ্যাঁ, গম দিয়ে কিন্তু রুটি বানায়। গম দিয়ে কি বানায়? রুটি বানায়। গম দিয়ে রুটি বানায়। ইউক্রেনকে কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়িতে, না? তাহলে এই ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ময়দা। ময়দা, ময়দা দিয়ে রুটি বানানো হয়। ময়দা কি হয়? রুটি বানানো হয়, গম দিয়ে রুটি বানানো হয়। ফিঙ্গার মানে আঙ্গুল দিয়ে কি আংটি বানানো হয়? মানে রিং। আঙ্গুল কাইটা কি আংটি বানায়? না, আংটি আঙ্গুলে পরে। তাহলে আঙ্গুল তো আংটি বানানোর উপাদান না, প্রথমটা দ্বিতীয়টা কি হবে? উপাদান হবে। তাহলে আঙ্গুল কাইটা কি কেউ আংটি বানায়? না, যে সুস্থ মস্তিষ্ক সেটা করবে না। ক্লাউড,
ক্লাউড দিয়ে কি স্কাই বানায়? মেঘ দিয়ে কি আকাশ বানায় নাকি? হ্যাঁ বলো, যে ভাইয়া মেঘ তো আকাশে দেখা যায় উঠতেছে উঠতেছে, তার মানে কি মেঘটা দিয়ে আকাশটা বানাইছে? না তো, তাই না? মেঘ দিয়ে কি আকাশ বানায়? অবশ্যই না। তাহলে মেঘ দিয়ে আকাশ বানায় না, তাহলে কোনটা বানায়? 2 নাম্বার উত্তর, রাইট। কি? ময়দা দিয়ে রুটি বানানো হয়। ময়দা দেয় না? তোমরা যখন পরোটা খাও সকালবেলা, নাস্তা খাও, যখন কি হয়, তো নাস্তা খেলে কি হয়, ময়দা দেয় না? আটা দিয়ে কি হয়, আটা ময়দা দিয়ে এই যে মানে তোমার কাই করে, কাইকে তেল দিয়ে একটু ইয়া করে কি করে, এভাবে গোল করে ছাড়ে পরোটা হয়, তাই না? তাহলে কি ময়দা দিয়ে রুটি বানানো হয়। তাহলে এই রুটির উপাদান হচ্ছে কি আমাদের ময়দা। দেখো খুবই সহজ জিনিস, বাট যারা একটু চিন্তা করে পড়বা না, এই যে তোমরা সম্পর্কটা ধরার যারা চেষ্টা করবে না তারা কিন্তু পারবা না। সত্যি কথা, অ্যানালজি তুমি ধরো ভোকাবুলারি মুখস্থ করে এলা, অ্যানালজি মুখস্থ করে লাভ নাই, তোমার কমন নাই আসতে পারে, বাট তুমি লজিকটা চিন্তা করো যে কিভাবে সম্পর্ক তৈরি হলো তাদের মধ্যে, তাহলে উত্তর করাটা ভেরি ইজি। উত্তর করাটা খুবই ইজি যদি সম্পর্কটা ধরার চেষ্টা করতে পারো। আসো তার পরের প্রশ্ন আমরা আগে, হ্যাঁ আসো কি বলেছে পরের প্রশ্ন, বুক নলেজ, হ্যাঁ বই আর জ্ঞান, তাই তো? আসো আমরা সম্পর্কটা একটু বিবেচনা করি। বই আর জ্ঞানের মধ্যে কি সম্পর্ক আছে? বই আর জ্ঞান, বুক আর হচ্ছে নলেজ। আচ্ছা, তাহলে আমি একটু সম্পর্কটা চিন্তা করি, বই আর নলেজ, তাই না? তাহলে প্রথমটা কি পাচ্ছি? বুক মানে কি? বই, সহজ কথা, এটা আমরা জানি, সকলের কাছে আমাদের আছে। আর এখানে কি আছে? নলেজ মানে কি? জ্ঞান, যেটা আমাদের তোমাদের কাছে আছে বাট আমার কাছে নাই খুব একটা। তাহলে দুইটা শব্দ, একটা হচ্ছে কি বই আর হচ্ছে জ্ঞান। তাহলে এই বই আর জ্ঞানের মধ্যে সম্পর্ক কি? তাহলে বই পড়িলে জ্ঞান বাড়ে। আচ্ছা আসো একটু আরেকবার সম্পর্কটা দেখি। তাহলে বই পড়লে, বই হচ্ছে জ্ঞানের উৎস। কি? বই পড়লে জ্ঞান বাড়ে, বইয়ের প্রভাবে জ্ঞান বাড়ে, বইয়ের প্রভাবে জ্ঞান বাড়ে। তাহলে সম্পর্ক কি? প্রভাব, এক ধরনের প্রভাব, বইয়ের প্রভাবে জ্ঞান বাড়ে। বই হচ্ছে জ্ঞানের বাহক, বই দিয়ে আমরা জ্ঞান বাড়াই। খেয়াল করো, বই পড়লে জ্ঞান বাড়ে, সম্পর্কটা কিভাবে পাচ্ছি? বই পড়লে জ্ঞান বাড়ে, বই পড়লে জ্ঞান বাড়ে, তাই তো? আসো, তাহলে বইয়ের প্রভাবে জ্ঞান বৃদ্ধি হয়, তাই না? তার মানে জ্ঞান যদি হয় একটা প্যারামিটার, তাহলে ওইটাকে বাড়ানোর যে দায়িত্ব সেটা কার? বইয়ের আছে। তাহলে আসো, প্রথমটা হবে একটা কোন একটা জিনিস, সেটা হচ্ছে দ্বিতীয় জিনিসটাকে বাড়ায়, তাই না? বাড়ায়, সলভ করে, বৃদ্ধি করে, তাই না? এরকম। আসো এবার আমরা সম্পর্ক মিলাই তো, তাদের মধ্যে কি সম্পর্ক আছে? আর্টিস্ট আর পেইন্টিং। আচ্ছা খেয়াল রাখতে হবে, কিন্তু মানুষের সম্পর্ক কিন্তু বলে নাই। খেয়াল রাখবা, বই কিন্তু কোনো মানুষ না, তাহলে তুমি যদি এখন অ্যান্সার করতে যাবা তখন কিন্তু মানুষের দিকে চিন্তা করতে পারবা না। বুঝছো কেন আমার কথা? দেখবা প্রশ্নে যদি মানুষ জাতীয় শব্দ থাকে তাহলে অ্যান্সারটা মানুষ জাতীয় হয়। এখানে দুইটাই বস্তু, এটা হচ্ছে বই আর এটা হচ্ছে নলেজ, তাহলে এখানে কিন্তু মানুষ আসার খুব একটা সম্ভাবনা থাকবে না। তাহলে আর্টিস্টের প্রভাবে কি পেইন্টিং হয়? হ্যাঁ হইতে পারে, বাট আর্টিস্টের প্রভাব না, বরং এখানে সম্পর্ক হচ্ছে আর্টিস্টের পেশা। এখানে সম্পর্কটা কি? এটা কিন্তু প্রভাব না, এটা হচ্ছে পেশা। এটা কি? পেশা। আর্টিস্টের পেশা হইতে পারে পেইন্টিং, বা তার কাজটাই হইতে পারে পেইন্টিং, বাট তার প্রভাব কিন্তু এই জায়গায়। আসো, বেল বাজাইলে দরজা খোলে, বেল বাজাইলে দরজা খোলে, হ্যাঁ এটা প্রভাব হতে পারে, এটা প্রভাব কিন্তু হতে পারে যে বেল বাজালে কি হয়? দরজা, রাইট? এটা হতে পারে। আসো, আমরা বেটার অপশন না পাইলে এটা উত্তর হবে। আচ্ছা, কলম দিলে হাত বাড়ে, কলমের সাথে হাতের কোনো প্রভাব আমার কাছে মনে হয় নাই, না? কলমের সাথে হাতের প্রভাব নাই। মেডিসিন খাইলে রোগ সারে, এইটা মনে হয় বেশি সম্পর্ক। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে বলতো? ডি নাম্বারটা, এটার চেয়ে ভালো এটা। দেখো, বই পড়লে যেমন জ্ঞান বাড়ে, জ্ঞান, আবার মেডিসিন খেলে রোগ সারে, তাই না? আরোগ্য লাভ হয়, আরোগ্য, শরীর ভালো হয়, সুস্থ হয়। তাহলে বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, মেডিসিন খেলে স্বাস্থ্য ভালো হয়। এর সম্পর্ক কিভাবে এলো? তা আমার কাছে মনে হয় যে বাকি অপশনগুলো হচ্ছে, উত্তর কোনটা সঠিক বলো? হ্যাঁ আমরা কি বুঝতে পারতেছি কোনটা উত্তর হবে? সবাই ব্যাটার অপশন খোঁজে। হ্যাঁ সবাই ব্যাটার অপশন খুঁজে, বুঝছো? লাইফে এরকম ব্যাটার অপশন খুঁজে খুঁজে কিন্তু কাছের মানুষগুলো দূরে সরে যায়, তাই না? এরকম ব্যাটার অপশন খুঁজেই একদিন
আমরাও বেটার অপশনের দিকে যাই, অথবা কেউ আমাদের লাইফে যাদেরকে আমরা বেটার মনে করি তারাও আমাদের চেয়ে বেটার পেয়ে চলে যায়। লাইফটা আসলে এরকমই, কারোর জন্য আসলে কেউ অপেক্ষা করে বসে থাকে না যে কাউকে আমি বেটার করে তুলবো বা কেউ আমাকে বেটার করে তুলবে। আমি যদি বেটার না হই, অন্য কেউ আমাকে রিপ্লেস ঠিকই করে ফেলবে। এটা একটু লাইফের একটা রিয়ালিটি যে বেটার তুমি যদি না হও, নিজেকে যদি বেটার পজিশনে না নাও, প্রতিনিয়ত নিজেকে বেটার জায়গায় না নাও, নিজের কোয়ালিটি, জ্ঞান, মেধা, টাকা পয়সা সব কিছুর দিক দিয়ে, সত্যি তোমার চেয়ে বেটার কাউকে খুঁজে নিতে দুইবার ভাববে না। পৃথিবীটা কিন্তু খুবই স্বার্থপরের জায়গা, সত্যি কথা, বুঝছো? আসো আমরা পরের প্রশ্ন আসে, খেয়াল করো। এইবার আসো, আমরা মজার অপশন পেয়েছি কি, ইনকাম আর হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, শব্দ দুইটা আমার কাছে মনে হয় অনেকের জানার কথা বা সহজ শব্দ, তাই না? রাবিতে আসছে, রাবিতে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, রাবিতে প্রত্যেক বছর আমাদের প্রশ্ন আসে। খেয়াল করো দুইটা শব্দ কি পাচ্ছি দেখো তো ভাইয়েরা, একটা শব্দ হচ্ছে ইনকাম, তাই না? আর একটা কি, এক্সপেন্ডিচার। ওকে, তাহলে শব্দ দুইটার আমরা একটা অর্থ দেখি। তাহলে ইনকাম মানে কি, আয়। ইনকাম মানে কি, আয় করা, তাই না? যে কোনো আয়, টাকা পয়সা আয় করা। আর এক্সপেন্ডিচার মানে কি, এক্সপেন্ডিচার মানে কি, ব্যয়। এক্সপেন্ডিচার মানে কি, ব্যয়। ওকে, তাহলে দেখো তো ভাইয়ারা, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্কটা কিভাবে, বলো? এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কিভাবে? একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, আয় ব্যয়। তাহলে শব্দ দুইটার মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজি, তাহলে কি পাচ্ছি? এই দুইটা শব্দ একে অপরের বিপরীত শব্দ। কি বিপরীত শব্দ? দুইটা কি একে অপর বিপরীত, বুঝতে পারলাম? বলো তো ছোট বন্ধুরা, এই সোনামণিরা বলো তো ছোট্ট বাবুরা, আমরা কি এটা বুঝতে পারলাম? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এই দুইটা শব্দের সম্পর্ক কি? আয় ব্যয়, আয় ব্যয়। যেটা এই যে আমার এইটা প্রচুর আছে, এইটা আমার কম, তাহলে কি এই যে লাইফের বাস্তবতা বলে দিলাম, বুঝছো? এই যে দেখো প্রচুর আছে জীবনে, বাট পকেটের অবস্থা ওকে। মানি ব্যাগ আছে, দেখো তোমাদের একটা মানি ব্যাগে একটা করুণ বাস্তব দেখি। হ্যাঁ, ধরো একটা 500 টাকা, বুঝছো, আয় করছিলাম। এই 500 টাকার অবস্থা দেখো, এই টাকা এখন ড্রাইভারও নেয় না, এই টাকা আমার কোনো কিছু করার উপায় নেই। এই টাকা দেখো কি অবস্থা হয়েছে টাকার। হ্যাঁ, একটা বড় নোট পকেটে আছে, বুঝছো, বড় নোটের হচ্ছে যে একটা বড় নোট আছে, মানে একটাই বড় নোট, এই নোটের এই অবস্থা। কই যাব, জীবনটা ভরা বেদনা রয়ে গেল আমার। এর অর্ধেক নাই, বুঝছো, এই অর্ধেক পুরো নাই, এই যে পুরো অর্ধেক মাঝখান দিয়ে ফুটা, এই যে দেখো, এই যে, বুঝছো, এই যে দেখা যাচ্ছে তোমাদেরকে ক্যামেরা, সেটা অর্ধেক নাই। জীবনটাই বেদনা রে। রে সিরা টাকা দেওয়ার জন্য মানুষ সেরা রে। আর আছে কত, 50, 60, 70 টাকা আছে, 70, 20, 90, না ভালোই আছে আলহামদুলিল্লাহ, 90 টাকা আছে পকেটে। তবে যাই হোক, হ্যাঁ কপালের মতো ফুটো। ওকে আসো, এইবার আসি। এবার ভাইয়েরা খুঁজে বের করো কোন দুইটা শব্দের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। খেয়াল করো তো, প্রোডাকশন, কনজাম্পশন। হ্যাঁ, প্রোডাকশন শব্দ অর্থ কি বলতো? প্রোডাকশন অর্থ হচ্ছে তোমার উৎপাদন, কনজাম্পশন হচ্ছে ভোগ। দুইটা শব্দ কি পাচ্ছি? উৎপাদন করা, উৎপাদন, আর কি পাচ্ছি? ভোগ করা। হ্যাঁ, ভোগ করা, খেয়ে ফেলা। আসো দুইটা শব্দ। তাহলে পন্ড আর হচ্ছে ফিশ, দুইটা কি বিপরীত? না, পুকুরের বিপরীত কখনোই মাছ না। সেভিংস, ইনভেস্টমেন্ট, তাহলে দুইটা কিন্তু পজিটিভ। সেভিংস মানে তোমার কাছে সঞ্চয় আছে, আবার ইনভেস্টমেন্ট মানে তো তোমারই জিনিস, তাই না? দুটো বিপরীত শব্দ না। তাহলে মানি, রিচ, এই দুটো বিপরীত না। তাহলে টাকা আর ধন একই তো জিনিস। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে প্রোডাকশন আর হচ্ছে কনজাম্পশন। মানে প্রোডাকশন মানে হচ্ছে তোমার উৎপাদন করা, কনজাম্পশন মানে তুমি হচ্ছে ভোগ করতেছো, খাইতেছো। তাহলে এই দুইটা শব্দ কিসে আছে? আমাদের বিপরীত। তাহলে কোনটা হবে উত্তর, বলো তো ভাইয়েরা? উত্তর হবে আমাদের এ নাম্বার। বুঝতে পারছো? হ্যাঁ, উৎপাদন, ভোগ, রাইট। বুঝতে পারছো? রাইট, এই যে এটা হচ্ছে এ নাম্বার অপশন। ওকে, তারপরে প্রশ্ন আসে, কি বলছে দেখো, গগলস আর হচ্ছে আইস। ওকে আসো ভাইয়া, কি বলছে? গগলস আর হচ্ছে আইস। খুব মজার একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। গগলস আর হচ্ছে আইস এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা দেখো ভাইয়া কি বলছে প্রশ্ন। হ্যাঁ, কি চেয়েছে আমার? গগলস আর হচ্ছে আইস। ওকে, তাহলে আমরা শব্দটা একটু বিশ্লেষণ করি। GO
জি জি রাইট, জি জি এল ই এস, গগলস। আর এখানে কি আছে? আইস, ওকে, চোখ। আচ্ছা, তাহলে ভাইয়ারা আমরা একটু শব্দটাকে বিশ্লেষণ করে দেখি তো। গগলস মানে কি? চশমা। গগলস মানে কি? চশমা, হ্যাঁ, চশমা। আর এ পাশে আমরা কি পাচ্ছি? চোখ, তাই না? চোখ। তাহলে ভাইয়ারা বলো তো, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে? সম্পর্ক হচ্ছে এই যে গগলস, এই যে ধরো ভাইয়া তো হচ্ছে আমারটা কিন্তু হচ্ছে তোমার এটা গগলস না, এটা হচ্ছে তোমার কি বলা যায় মানে পাওয়ার চশমা, তাই না? পাওয়ার চশমা। তাহলে আমারটা আমি কেন পড়ছি? আমারটা পড়ছি আমি চোখে দেখি না এই জন্য, তাই না? এখন অনেকে ধরো তোমরা যখন কক্সেস বাজার যাও বা কেউ যখন ঘুরতে যায় বা যখন রোদের মধ্যে দেখো ক্রিকেটাররা যখন রোদে খেলে, সহজ উদাহরণ বুঝো, তোমরা ক্রিকেটারকে দেখেছো না? এই যে যেমন ধরো হচ্ছে অ্যাশেজে খেলা হয় অস্ট্রেলিয়া হচ্ছে ইংল্যান্ডের মধ্যে, রোদের মধ্যে সারাদিন খেলে, তারা কি খালি চোখে খেলে? চোখের মধ্যে চশমা থাকে কিন্তু দেখবে, একটা গগলস থাকে, হ্যাঁ। তার মানে তার চোখটা প্রোটেক্ট করে, এই যে রোদের আলো থেকে তার চোখকে কি করে প্রোটেক্ট করে। তাহলে গগলসের কাজ হচ্ছে চোখকে কি করা? চোখকে হচ্ছে রক্ষা করা। চোখে কি করা? প্রোটেক্ট করা, তাই না? রক্ষা করা, চোখকে রক্ষা করা। তাহলে খেয়াল করো, গগলসের কাজ কি? চোখকে প্রোটেক্ট করা, চোখকে প্রোটেক্ট করা। তার মানে সম্পর্কটা দাঁড়াচ্ছে কি, প্রথম যেই জিনিসটা থাকবে সেটা একটা ম্যাটেরিয়াল হবে, একটা বস্তু হবে, সে আমার শরীরের কোনো একটা অঙ্গকে রক্ষা করবে কোনো একটা বিপদের হাত থেকে। বুঝাইতে পারলাম কি পারলাম না? প্রথম যে জিনিসটা আছে এটা একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ। এই জিনিসটা কি করবে? দ্বিতীয় আমার একটা শরীরের অঙ্গকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এবার আসো কোনটার সাথে মিলে দেখো তো। তাহলে আমরা একটা শব্দ বিশ্লেষণ করি। আচ্ছা, হেলমেট কি আমার মাথাকে রক্ষা করে? দেখো খুব ভালোভাবে বুঝো, হেলমেট আমরা কেন ব্যবহার করি? আমরা যেন অ্যাক্সিডেন্টের জন্য আমাদের মাথায় কোনো আঘাত না লাগে। আচ্ছা, আমরা যে ইয়ারিং পরি মানে কানের পরি, কানের কি আমরা কানকে রক্ষা করার জন্য পরি নাকি কানের সৌন্দর্য বৃদ্ধি? কানের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরি। এবার আসো, ব্রাশ কি আমরা দাঁতকে রক্ষা করার জন্য পরি মানে করি না, জীবাণু মুক্ত করার জন্য, বাট রক্ষা না, দাঁতকে রক্ষা না কিন্তু। আচ্ছা, তাহলে মানে জীবাণুগুলোকে সরানোর জন্য, ফ্রেশ করার জন্য, হ্যাঁ। তাহলে কিন্তু ব্রাশে অনেক কাজ, দাঁতকে পরিষ্কার করাও কাজ, মূলত দাঁত পরিষ্কার রাখা। আচ্ছা, এবার আসো লেদার আর হচ্ছে হাইট। তাহলে আমরা কি লেদার আর হাইট এটার কি সম্পর্ক আছে? কোনটা হবে বিবেচনা করেছে, কোনটা আমরা আমাদের রক্ষা করার জন্য পড়ি। তাহলে কি আমরা লেদার বা চামড়া পরি কি আমাদের হাইট বা শরীরের কোনো জিনিসকে প্রোটেক্ট করার জন্য? বলো তো না। তাহলে কোনটা আমরা প্রোটেক্ট করার জন্য পরি? হেলমেট পরি আমরা। দেখো না, আমাদের বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে নিয়ম আছে যে হেলমেট ছাড়া কি করা যাবে না, এই রাস্তায় বাইক চালানো যাবে না। কারণ কি? কারণ অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়, মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে উত্তর কোনটা হবে বলো তো ভাইয়া? উত্তর হবে হচ্ছে এই যে হেলমেট। হেলমেট হচ্ছে হেড, হেলমেট আমাদের মাথাকে প্রোটেক্ট করে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে আমাদের মাথাটা যেন আঘাতপ্রাপ্ত না হয়। কারণ হাত বাঁকা হয়ে গেলে, হাত ভেঙে গেলে, কেটে গেলে মানুষ বাঁচতে পারে, মাথায় যদি কোনো মারাত্মক আঘাত হয় মানুষের বাঁচার সম্ভাবনা একদমই ক্ষীণ হয়ে। আমরা দেখেছি বাসে অ্যাক্সিডেন্ট হলে মানুষ 2জন 3জন মানে আহত হয়, বেঁচে আসতে পারে সবাই অনেকে, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হলে স্পট ডেথ, স্পট ডেথ। এবং আমরা দেখেছি বিশেষ করে এই যে তোমাদের মতো অল্প বয়সের ছেলেমেয়েরা আছো, তোমরা 15 থেকে 18 বছর বয়স, 20 বছর বয়স, তোমরা কি করো? হেলমেট ছাড়া এই যে একজন আছে, হ্যাঁ, এরকম করে। আচ্ছা, তুমি বাইকটা চালায় সুন্দরভাবে যাও, একটা সুন্দর মডারেট একটা স্পিডে যাও, তুমি ফাইন, তুমি হেলমেট ইউজ করো, তোমার যে গ্লাভস আছে ইউজ করো না। কিছু পোলাপাইন আছে এমন, আমি একটা শব্দ আমি ভাবতেছি বাট বলবো না এখন, তোমরা দেখে গেস করতে পারবে শব্দটা। এদেরকে কি বলে আমি জানি না, এদের বাইকে একটা এক্সট্রা সাউন্ড লাগে, আমি জানি না এটা কি সাউন্ড লাগে, কিন্তু বাইক বিশেষজ্ঞ, আমি বাইক চালাইতে পারি না। এরা একটা সাউন্ড তুলে মম মম করে জোরে ওঠে, আর কি করে এমন করে, এমন কি রে ভাই, তুই বাইকটা সোজা চালাই যা, তোর কোনো সমস্যা আছে? সোজা চালাই যাবে না, এটা কি করবে? এটা বাইকটা শুধু সোজা রাস্তায় এমন করে, এরপরে কন্ট্রোল হারাই ফেলে এক সময়, এরপরে গিয়ে পরে ট্রাকের নিচে, গিয়ে পরে বাসের নিচে, গিয়ে পরে খাদের মধ্যে, গিয়ে পরে ওই তোমার টাঙ্কির মধ্যে, ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে, এগুলোতে গিয়ে পড়ে, এরপরে শেষ, স্পট ডেথ। সো এগুলো করা যাবে না। আসো, এই তো বলে দিয়েছে ছাপরি, বলে কি বলে? ছাপরি, তাই না? আমি তো ভালো ছেলে, এই জন্য আমি এসব শব্দ বলি না, আমি বলতাম ফুলের পাপড়ি, কিন্তু ওরা বলেছে ছাপরি। ব্রেন ইঞ্জুরি অনেক ভয়ানক, রাইট? হ্যাঁ,
ছাপড়ি, হ্যাঁ এই ছাপড়ি হওয়া যাবে, ঠিক আছে। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে হেলমেট আর হচ্ছে হেড। ওকে, আসো তার পরের অপশনে খেয়াল করো। এবার আসো, এবার আরেকটা সিমিলার কোয়েশ্চেন, হ্যাঁ সিমিলার কোয়েশ্চেন। আগেরটা আসলে উত্তর হয়েছে হেলমেট হেড, এবার প্রশ্নের দিছে হেলমেট আর হচ্ছে হেড। আসো, হেলমেট আর হেডের মধ্যে সম্পর্কটা কি, হ্যাঁ খেয়াল করো, হেলমেট আর হেড। আচ্ছা, তাহলে হেলমেট আমরা কেন ইউজ করি? হেলমেট ইউজ করি হচ্ছে মাথা বাঁচাইবার জন্য, তাই না? তাহলে শব্দগুলোর বিশ্লেষণ আগে দেখি দিয়ে, হেলমেট আর হেডের মধ্যে কি সম্পর্ক? হেলমেট আর কি আছে? হেড, তাই না? হেড। তাহলে আমরা এটা সম্পর্কটা বিশ্লেষণ করি, তাহলে আমাদের অ্যানালজিটা করতে সহজ হবে। তাহলে হেলমেট কি? হেলমেট তো হেলমেট জানি, হেড বার মাথা। তাহলে এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা কি? এই যে প্রথমটা দ্বিতীয়টা কি করে রক্ষা করে, দ্বিতীয়টা কি করে রক্ষা করে, প্রোটেক্ট করে। প্রথমটা দ্বিতীয়টা কি করে প্রোটেক্ট করে অথবা রক্ষা করে। আচ্ছা আসো ভাইয়া, তাহলে কোনটা কাকে রক্ষা করে আমরা এটা মিলাইতে পারি কিনা, কে কাকে রক্ষা করে? আসো তাহলে শব্দগুলো চিন্তা করে, একটু নতুন শব্দ আছে, প্যাডেল ফুট। আচ্ছা, বাইকের প্যাডেল আছে, তোমার সাইকেলের প্যাডেল না, বাইকের প্যাডেল নাই, সাইকেলের প্যাডেল আছে, রিক্সার প্যাডেল আছে। প্যাডেল কি পাকে রক্ষা করে বা রক্ষা করার জন্য পরা হয়? খেয়াল করো, হেলমেট কেন পরি? মাথাকে রক্ষা করার জন্য। প্যাডেল কি? প্যাডেল যে দেই আমরা, প্যাডেল দেই তো রিক্সা চলার জন্য, সাইকেল চলার জন্য। পাকে রক্ষা করার জন্য কি প্যাডেল দেয়? অবশ্যই না। 2 নাম্বার আসো, ব্রেস্ট প্লেট আর হচ্ছে চেস্ট। আচ্ছা তোমরা দেখবা, তোমরা দেখেছো, হ্যাঁ তোমরা বাহুবলী ছবি দেখেছো না? বাহুবলী, বাহুবলী যখন হচ্ছে ওই যে অনেক দেশের নায়িকানে যখন সে বলতেছে আমি কিছুই বুঝি না, সে নায়িকাকে ইমপ্রেস করার জন্য সে বলে আমি তো তরোয়ালি চালাইতে যাই না। যখন দেখলো সবাই না ও তো বীর একজন, ওর বিভিন্ন কার্যক্রমে প্রকাশ পাইছে, তখন দেখা গেছে না যখন ওর গায়ে আগুন লাগাই দিছে, ওর গায়ের ড্রেসটা পুড়ে গেছে কিন্তু বুকের মধ্যে একটা সুন্দর পিতলের মতো জিনিস, শক্ত লোহার জিনিস তার বুকের মধ্যে আছে। সো এই যোদ্ধারা আগের কি থাকতো, তাদের এই বুকের মধ্যে যেন ছুরি না ঢুকে এই জন্য একটা কি থাকতো, বুকো বক্ষ থাকতো, বুকের মধ্যে বক্ষ থাকতো, মানে যেন ছুরিটা না ঢুকে, ঠিক আছে। তাহলে ব্রেস্টপ্লেট মানে কি? মানে বুকো বক্ষ, মানে লোহার একটা কিছু যেটা থাকলে বুকের মধ্যে ঘাই দেওয়া যাবে না। ভালোবাসার ঘাই হলে সেটা অন্য ব্যাপার, সেটা কিন্তু এই ঘাই কিন্তু কি করতে পারবে না, ভালোবাসার ঘাই, প্রেমের ঘাই কিন্তু এই ব্রেস্টপ্লেট হোক, লোহার হোক, স্বর্ণের হোক, কেউ আটকাইতে পারবে না। ঠিকই কুপকার তোমরা হয়ে যাবা। ওকে, তাহলে ব্রেস্টপ্লেট কেন পরা হয়? চেস্টকে, এই বুককে রক্ষা করার জন্য, তাই না? আসো, প্যান্ডেন্ট, প্যান্ডেন্ট মানে হচ্ছে এই যে গলায় তোমরা মেরাইয়া পড়ো না, যে তোমরা কি বলে এটাকে, একটা যে তোমার হচ্ছে ইয়ার মতো, কি বলে এটা, লকেটের মতো আর কি, লকেটের মতো জিনিস। তাহলে লকেট কি তোমার এই যে নেক বা গলাকে কি রক্ষা করার জন্য পরো? সুন্দর দেখানোর জন্য, তাহলে এটা রক্ষা করা হয় না। তাহলে গান, বন্দুক, এইটা মনে উত্তর হইতে পারে না। বন্দুক আমরা হাতে নেই মাথাকে রক্ষা করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে বন্দুক কি আমরা হাতে নেই কি মাথা রক্ষা করার জন্য? অবশ্যই না। তাহলে কোনটা হবে বলো? তাহলে কোনটা হবে উত্তর? উত্তর সবচেয়ে ভালো যায় কোনটা? এই যে বুকবক্ষ। আমরা কেন পড়ি? আমরা যদিও পড়ি না, যোদ্ধারা পড়তো। আমরা তো জানি আমাদেরকে কেউ ছুরি মারলে আমরা কুপকাত হয়ে যেতে, আমরা তার প্রেমের গুলিতে, তার প্রেমের ছুরিতে কুপকাত হয়ে যেতে আমরা সব সময় রেডি থাকি। তাই বুকবক্ষ লাগে না, আমাদের সব দিক দিয়েই ছুরি ঢুকে যেতে পারে। তাহলে ব্রেস্ট প্লেট পরা হয় কেন? চেস্টকে রক্ষা করার জন্য। কেন? চেস্টকে, বুককে রক্ষা করার জন্য। ওকে, ওকে আসো তার পরের কোশ্চেন, হ্যাঁ খেয়াল করো। এইবার আসি আমরা, আরেকটা প্রশ্ন আসছে, দেখো এই প্রশ্নটা আসছে, এটা বেশ কমন, এটা হচ্ছে চবিতে আসছে। দেখো চট্টগ্রাম আসছি, তোমরা অনেকে বলতেছিলা যে ভাই চবির জন্য পড়ান, রাবির জন্য পড়ান, জাবির জন্য পড়ান। দেখো তোমাদের সব মনের বাসনা, মনের সব বাসনা আকাঙ্ক্ষা সব পূরণ করে দিচ্ছে, হ্যাঁ সব প্রশ্ন নিচ্ছে আজকে। দেখো চবির প্রশ্ন নিচ্ছি, চবির 22-23 আসছে প্রশ্ন, হ্যাঁ ট্রিগার প্রশ্ন কি আসছে, ট্রিগার। ওকে খেয়াল করো, ট্রিগার আর হচ্ছে কি আছে, পিস্তলের মধ্যে সম্পর্ক, ট্রিগার পিস্তল। ওকে, এবার আসো তো ভাইয়ারা, ট্রিগার আর পিস্তলের সম্পর্ক কি? তোমরা কি পিস্তল দেখেছো?
আমি দেখি নাই যদিও কখনো, মানে বাস্তবে দেখি নাই, ছোট্টবেলা দেখছি না, ওই যে মাহফিলে যেতাম পিস্তল কিনতাম, তাই না, বা বিভিন্ন মেলা গেলে পিস্তল কিনতাম। আচ্ছা, পিস্তলের যে ট্রিগারটা থাকে, এটার কাজ কি? পিস্তলের ট্রিগারটা যতক্ষণ বন্ধ থাকে গুলি কিন্তু বের হবে না, গুলি বের হবে না, তার মুখটা খুলবে না, তার যে মুখটা আছে গুলি বের হওয়ার যে মুখটা, এটা খুলবে না। যখনই ট্রিগারটা চেপে দিবে, যখনই গুলির ট্রিগার চেপে দিবে, তার গুলির যে মাথাটা আছে এটা খুলে বের হয়ে যাবে। তাহলে ট্রিগারের সাথে পিস্তলের সম্পর্ক কি? ট্রিগার চাপলে পিস্তল খুলে যায়, ট্রিগার চাপলে পিস্তলের মুখ, যে গুলি বের হওয়ার যে মুখটা, এই গুলির মুখটা খুলে যায়। তাহলে সম্পর্ক কি? খুলে যাওয়া। সম্পর্ক কি? খুলে যাওয়া, খুলে যাওয়া, তাই না, খুলে যাওয়া। তাহলে ট্রিগার টিপলে পিস্তল খুলে যায়, ট্রিগার টিপলে পিস্তল কি হয়? খুলে যায়। তাহলে এখন কোনটার মধ্যে সম্পর্ক দেখো, একটা টিপলে আরেকটা খুলে যায়। একটা টিপলে আরেকটা খুলে যায়। তাহলে কি দিছে আমার? বাটন। বাটন টিপলে, বাটন মানে কি? সুইচ, সুইচ। তাহলে বাটন ক্লিক করলে খুইলা যায়, ছিমছিম খুলে যায়। কি? তাহলে বাটন টিপলে কি? সিলিন্ডার খোলে, সিলিন্ডারকে বাটন দিয়ে খোলে। সিলিন্ডার দেখছো না তোমরা? তোমাদের বাসায় সিলিন্ডারটিকে বাটন দিয়ে খোলে। এটা হচ্ছে একটা এরকম পিন থাকে, পিন, এটা তো বাটন না, পিন থাকে, তাই না, সিলিন্ডার তোমরা যারা ইউজ করো। তাহলে এলিভেটর মানে লিফট, হ্যাঁ লিফট কিন্তু বাটন টিপলে কি হয়? তুমি বাটন টিপে দাঁড়াইছো নিচতলায়, হ্যাঁ তুমি যাবা 7 তলায়, বাটন টিপ দিয়েছো, আসছে ছিমছাম হু 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 করে ভিতর ঢুকে চলে গেল 7 তলায়, আবার গিয়ে বাটন টিপা খুলে যাবে। তাহলে এই যে বাটনের সাথে সম্পর্ককার এলিভেটর। উত্তর কি? এলিভেটর মানে সিঁড়ি, তাই না, ইলেকট্রিক সিঁড়ি বা ইলেকট্রিক লিফট। মূল কথা কি হবে? লিফট। উত্তর কি হবে? লিফট হবে উত্তর। এলিভেটর, হ্যাঁ এটাই তো, এলিভেটর হবে উত্তর, বাকিগুলো হবে না। রিভলভার, মাস্কেট, মাস্কেট মানে এক ধরনের বন্দুক, হ্যাঁ রিভলভার এক ধরনের বন্দুক, মাস্কেট এক ধরনের বন্দুক, বাকি দুইটা কিন্তু বন্দুক। সো এটার আর এটাতে সেম জিনিস, তাহলে উত্তর হবে না, আমাকে ডিফারেন্ট জিনিস উত্তর করতে হবে, ঠিক আছে? আসো আসো, আমরা মোটামুটি কত আসলাম? 11তম স্লাইডে আসলাম, আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আসছে। চলো এইবার আসি একটা মজার প্রশ্ন, হ্যাঁ। প্লেগ ইজ টু ইনসেক্টস অ্যাজ কনস্টেলেশন ইজ টু ড্যাশ। মজার একটা কোয়েশ্চেন, খেয়াল করো, মজার কোয়েশ্চেন। কি বলছে দেখো তো ভাইয়া, প্লেগ আর হচ্ছে কি ইনসেক্টস, প্লেগ আর কি ইনসেক্টস। আসো আমরা একটু বিশ্লেষণটা বুঝি, হ্যাঁ। প্লেগ আর হচ্ছে ইনসেক্টস এর মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, প্লেগ, PLAGUE, প্লেগ, হ্যাঁ। আর কি আছে? ইনসেক্টস, ইনসেক্টস। ওকে, আচ্ছা দেখো তো ভাইয়া, প্লেগ মানে কি? প্লেগ মানে হচ্ছে প্লেগ রোগ। আমরা জানি কি প্লেগ কি? প্লেগ হচ্ছে একটা রোগের নাম। প্লেগ কি? একটা প্লেগ রোগ, প্লেগ রোগ। স্পেনে কিন্তু বিশাল এক প্লেগ রোগ হয়েছিল, তাই না, অতীতে। আর ইনসেক্টস মানে কি? জীবাণু, তাই না, কি জীবাণু। আচ্ছা ভাইয়ারা খেয়াল করো তো, আমরা কি পাচ্ছি? এই যে প্লেগ, এই যে প্লেগ একটা মহামারী ছড়িয়েছে, প্লেগ কিন্তু একটা মহামারী, হ্যাঁ মহামারী। তাহলে দেখো আমাদের কোভিড-19 যে জীবাণু, হ্যাঁ এই জীবাণুটা, অনেকগুলো জীবাণু যখন সারা দেশে ছড়াই গেছে, বিশ্বে ছড়াই গেছে, কি হয়েছে? অনেকগুলো জীবাণু ছড়িয়ে এটা কি হয়েছে? একটা মহামারী হয়েছে, প্লেগ রোগ, বা আমরা এটাকে প্লেগ মহামারী বলতে পারি। প্লেগ কিন্তু একটা মহামারী ছিল, হ্যাঁ প্লেগ মহামারী, মহামারী। তাহলে কি পাচ্ছি? অনেকগুলো জীবাণু, অনেকগুলো জীবাণু মিলে, খেয়াল করতো ভাইয়া, তাহলে দ্বিতীয়টার অনেকগুলো মিলে প্রথমটা হয়েছে, দ্বিতীয়টার প্রথম অনেকগুলো মিলে একটা মহামারী হয়। খেয়াল করো ভাইয়া, প্লেগ মানে কি বলতো ভাইয়ারা? মহামারী। প্লেগ মানে কি? মহামারী। সবাই ভালোভাবে বুঝো। আচ্ছা, প্লেগ মানে কি বলতো? মহামারী, তাই না? তাহলে মহামারী কিভাবে হয়েছে? অনেকগুলো জীবাণু যখন পুরো দেশের মধ্যে ছড়াই গেছে, পুরো শহরের মধ্যে ছড়াই গেছে, তাহলে এই যে অনেকগুলো জীবাণু ছড়িয়ে কি হয়? মহামারী হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কনস্টেলেশন এই শব্দটার অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ। তাহলে নক্ষত্রপুঞ্জ কি মিলে তৈরি হয়, এটা বের করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা বের করবা, তাহলে কোনটা মিলে তৈরি হয়? তাহলে এটা কি? নক্ষত্রপুঞ্জ। কনস্টেলেশন মানে কি? নক্ষত্রপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ, ঠিক আছে? তাহলে বলো, কোন জিনিস মিলে নক্ষত্রপুঞ্জ তৈরি হয়? তাহলে নক্ষত্রের যদি পুঞ্জ হয় তাহলে অবশ্যই নক্ষত্র লাগবে। আচ্ছা, তাহলে গ্যালাক্সি দিয়ে কি নক্ষত্রপুঞ্জ হবে? না। প্ল্যানেটস দিয়ে কি হবে? গ্রহ দিয়ে না। মিল্কি ওয়েজ দিয়ে কি হবে? না, বরং মিল্কি ওয়েজ হচ্ছে নক্ষত্রপুঞ্জের চেয়ে বড়। কি দিয়ে হবে? স্টার দিয়ে। অনেকগুলো নক্ষত্র দিয়ে কি হবে? অনেকগুলো নক্ষত্র। স্টার মানে কি? নক্ষত্র।
অনেকগুলো নক্ষত্র মিলে হবে হচ্ছে একটা নক্ষত্রপুঞ্জ। অনেকগুলো পর্বত মিলে কি হয় আমরা জানি না, যে তোমার পর্বতমালা হয়। তাহলে অনেকগুলো নক্ষত্র মিলে কি হয়, নক্ষত্রপুঞ্জ হয়। আমরা জানি দ্বীপমালা, তাই না, দ্বীপ কি বলা হয়, পর্বতমালা, তাই না, আরো এরকম আছে। তাহলে কি হবে, অনেকগুলো নক্ষত্র মিলে হবে একটা নক্ষত্রপুঞ্জ। তাহলে শব্দগুলো কিন্তু ভাইয়া জানা খুব ইম্পর্টেন্ট। কনস্টেলেশন মানে যে নক্ষত্রপুঞ্জ, এটা না জানলে তুমি কোনোটাই উত্তর করতে পারবে না, বুঝছো? স্টার্স, হ্যাঁ স্টার্স হবে, স্টার্স, অনেকগুলো স্টার্স। ওকে, আমরা এই পর্যন্ত তোমাদের একটু মতামত নিব। 10 সেকেন্ড টাইম ওয়েস্ট করবা তোমরা ভাইকে উত্তর করার জন্য, যে আমরা যেই পর্যন্ত বুঝতেছি। আমি একটু মজা করে পড়াচ্ছি, সরি। হ্যাঁ, বলো তোমরা, তাহলে তোমরা কি পড়া বুঝতেছো? আমি তো বারবারই বলেছি আমার আসলে আমি খুব বেশি টাইট ফিট হয়ে পড়াইতে ভালো লাগে না আমার। আমি পড়ানোর সময় একটু মজা করি, এটা আমার একটা মানে মুদ্রা দোষ বলতে পারো। তোমরা কি টপিক বুঝতেছো কিনা, পড়াশোনা সেটা কেমন লাগতেছে, অথবা আমাদের অ্যানালজি আমরা বুঝতেছি কিনা? হ্যাঁ, তোমরা জানো অনেকেই ভাইয়া একদম মন খারাপ করে বা একদম ডাই অ্যান্ড হার্ড হয়ে আমি আসলে পড়াইতে পারি না। আমার পড়ানোর সিস্টেমে হচ্ছে আমি মজা করি, ক্লাসের মধ্যে মজা করি, গল্প করি, হ্যাঁ ফান করি। অর্থ জানা থাকলে ইজি, রাইট, এটা সত্য কথা। যদি অর্থ না জানো তাহলে আসলে ব্যাপারটা খুব বেশ কঠিন লাগে। হ্যাঁ, চিল চিল করতে মানা নাই, বুঝছো? পড়াশোনা করে চিল করতে হয়, বুঝছো? তোমরা তো অনেকে যেটা করো পড়াশোনা না করে চিল করো, ওইটা আসলে খারাপ। যারা পড়াশোনা করে তারা কিন্তু চিলও করতে পারে, বুঝছো? ভাই জিএসটি থেকে রিটার্ন আছে না, জিএসটিতে কোনো রিটার্ন নাই, জিএসটি শুধুই এমসিকিউ, ঠিক আছে? আসো ভাইয়া আমরা তাহলে আগাই, হ্যাঁ আমরা পরের টপিকগুলোতে আগাই। হ্যাঁ আসো, পরের প্রশ্ন। আসো, কি বলছে, ফক্স ইজ রিলেটেড টু কানিং। ওকে, প্রথম প্রশ্ন বুঝো কি বলেছে, ফক্স ইজ রিলেটেড টু কানিং। আচ্ছা, ফক্স আর কানিং এর মধ্যে সম্পর্ক যেই রকম, তাহলে তাজমহলের সাথে কোন জিনিসের সম্পর্কটা সেরকম। হ্যাঁ আসো, তাহলে আমরা ফক্স আর কানিং শব্দ দুইটাকে একটু চিন্তা করি। হ্যাঁ, ফক্স, তাহলে একটা শব্দ কি পাচ্ছি আমরা, ফক্স, আর কি পাচ্ছি আমরা, কানিং, তাই না? ফক্স আর কি পাচ্ছি আমরা, কানিং। ওকে, তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই দুটো শব্দের অর্থ একটু বোঝার চেষ্টা করো। ফক্স মানে কি, ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, তাই না? খ্যাকশিয়াল, খ্যাকশিয়াল। তাহলে দ্বিতীয় শব্দটা আর প্রথম শব্দটার সম্পর্ক বিশ্লেষণ করো। কানিং মানে হচ্ছে সুচতুর, তাই না? সুচতুর, সুচতুর। আচ্ছা ভাইয়ারা খেয়াল করো, তাহলে এই ফক্স এবং কানিং এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক কি বলতো ভাইয়ারা? এই দুইটা, হ্যাঁ এই দুটার মধ্যে সম্পর্ক কি? দেখো, ফক্সের বৈশিষ্ট্যই হচ্ছে সে সুচতুর। তাহলে এটা কি ফক্সের আচরণ বা ফক্সের বৈশিষ্ট্য, ফক্সের কি বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করি যে একটা খ্যাকশিয়ালকে যদি আমরা বলি যে খ্যাকশিয়াল ব্যাপারটা কিরকম, হ্যাঁ আমরা বলি গরু
গৃহপালিত প্রাণী, একদমই ঠান্ডা ঘরের মধ্যে তুমি বাসায় পালন করা যায়। হ্যাঁ, গরু। বাঘ হিংস্র প্রাণী, কিন্তু নাম যদি আসে ধরো তোমার যেমন হরিণ, নিরীহ প্রাণী। হরিণ কিন্তু নিরীহ প্রাণী, হরিণকে দেখবা খাইয়া ফেললেও কোনো শব্দ করে না, নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু এখানে যদি আসে যে ফক্স, ফক্স কিন্তু খুবই সুচতুর, সে অন্যের ক্ষতি করে নিজে ভালো সাজতে চায়। তাহলে আমরা ফক্সের অনেক গল্প শুনেছি ছোটবেলায়। তাহলে তাজমহলের বৈশিষ্ট্য কোনটা? তাহলে কানিং যদি হয় ফক্সের বৈশিষ্ট্য, তাহলে তাজমহলের বৈশিষ্ট্য কোনটা হবে? তাজমহলের বৈশিষ্ট্য কি? তাজমহলের বৈশিষ্ট্য কি রং, নাকি সে অসুন্দর, নাকি সে ট্যাক্টফুল? ট্যাক্টফুল মানে খুবই তোমার কুশলী, হ্যাঁ খুবই কুশলী, কৌশল করে যে চলে, কুশলী। ঠিক আছে, কি হবে? কুশলী। কুশলী, অসুন্দর, অসুন্দর বলতে পারো, বা মানে মানে কুৎসিত বলতে পারো, কুৎসিত। তাহলে আমরা কি তাজমহলকে কুৎসিত বলবো? বলো তো, কুৎসিত বলতে পারি আমরা তাজমহলকে? কুৎসিত? তাজমহলকে উচিত বলা যায়? বলা যায় না। তাহলে বিউটিফুল, সুন্দর। তাহলে তাজমহলকে আমরা এক কথায় কি বলবো? তাজমহল পৃথিবীর অন্যতম সুন্দর একটা স্থাপত্য। তাহলে কি হবে? তাহলে সম্পর্কটা কি? তাহলে তাজমহলের সাথে সম্পর্ক কার? সম্পর্ক হচ্ছে বিউটিফুল। তাহলে আমরা ফক্সকে যদি বলতে পারি কানিং তার বৈশিষ্ট্য, তাহলে তাজমহলের বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে বিউটিফুল। বোঝা গেল? বুঝছো ভাইয়েরা? বলো তো। ওকে, আসো তারপরে শব্দ, হ্যাঁ খেয়াল করো। এবার আমরা একটা শব্দ পেয়েছি কি? মাস্ক ডিসগাস। মাস্ক ডিসগাস, হ্যাঁ খেয়াল করো। এই শব্দ দুইটা কিভাবে আমাদের সামনে আসে? মাস্ক ডিসগাস। ওকে, তাহলে মাস্ক ডিসগাস, মাস্ক ডিসগাস। ওকে, তাহলে শব্দ দুইটা চিন্তা করতে ভাইয়া কি হবে? মাস্ক ডিসগাস সম্পর্ক অর্থ কি? মাস্ক মানে কি? মাস্ক মানে আমরা জানি হচ্ছে কি, এটা হচ্ছে একটা মুখোশ, তাই না? মুখোশ। তাহলে মুখোশ পরে কি হয়? মুখোশ পরে কি হয়? আমরা লুকিয়ে ফেলতে পারি, আমরা লুকিয়ে ফেলা। ডিসগাস মানে কি? লুকিয়ে ফেলা, লুকিয়ে ফেলা, লুকিয়ে ফেলা। খেয়াল করো ভাইয়েরা, লুকিয়ে ফেলা অথবা ছদ্মবেশ ধরা, ছদ্মবেশ, ওকে, ধরা। তাহলে চিন্তা করো তো ভাইয়েরা, তাহলে মাস্ক পরে যদি আমরা ছদ্মবেশ ধারণ করি, বা আমাদের প্রকৃত যে চেহারা, আমাদের প্রকৃত যে সৌন্দর্য, প্রকৃত কিছুকে যদি আমরা ঢেকে ফেলতে পারি, তাহলে সম্পর্ক কি দাঁড়ালো? যে প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে ঢেকে ফেলা বোঝায়। কি বোঝায়? পরিবর্তন করা, পরিবর্তন করা, পরিবর্তন করা, পরিবর্তন করে ফেলা। তাই ধরো মাস্ক পরে কি হয়? আমরা বিভিন্ন ছবিতে দেখি, তেলুগু ছবিতে একজনের চেহারার উপর একজন মাস্ক পরে, হ্যাঁ পুরো ফেসের মাস্ক, তাহলে তাকে চেনা যায় না, তাই না? তাহলে প্রথমটা দিয়ে দ্বিতীয়টা কি হয়? পরিবর্তন করা যায়। তার চেহারাকে কালো বানানো যায়, সাদা বানানো যায়, সুন্দর বানানো যায়, অসুন্দর বানানো যায়, তার চেহারাকে ভিন্ন মানুষের মতো করে ফেলা যায়। তাহলে মাস্কের বৈশিষ্ট্য হচ্ছে সে ডিসগাস্ট করতে পারে, লুকিয়ে ফেলতে পারে, প্রকৃত জিনিসটাকে মানে আর্টিফিশিয়াল করে ফেলতে পারে, সে অন্য কিছু বুঝাইতে পারে। তাহলে এবার আসো, কাপড় দিয়ে কি আমরা মানে প্রকৃত জিনিসকে উল্টায় ফেলা, চিন্তা করবা, মানে সঠিক জিনিসকে উল্টায় ফেলা, মানে পরিবর্তন করে ফেলা। আমরা কাপড় দিয়ে কি আমাদের প্রয়োজনীয়তাকে উল্টায় ফেলতে পারি, পরিবর্তন করে ফেলতে পারি? নাকি মেকআপ দিয়ে বিউটিফাই করতে পারি, আমাদের চেহারা যেরকম কালো আমি সাদা হয়ে গেলাম, এটা হবে? নাকি বিল্ডিং দিয়ে অফিসকে পরিবর্তন করে ফেলা যায়, নাকি রেডিও দিয়ে নিউজকে পরিবর্তন করা যায়? কোনটা হবে ভাবো একটু। হ্যাঁ, কি হবে? এটা উত্তর হবে হচ্ছে মেকআপ বিউটিফাই, মেকআপ বিউটিফাই। তোমরা দেখো না, অনেকে দেখবা এই যে তোমার বিভিন্ন ধরনের মেকআপ মেরে কি হয়, যেমন ধরো বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে, তাহলে কি হয়? সব দেখবা মেয়েরা একই চেহারা। ওমা, যে কালো সেও সাদা, যে সাদা সেও সাদা, যে শ্যামলা সেও সাদা, যে মিডিয়াম সেও সাদা, আবার একই রকম কি করে, একই রকম মেকআপ, একই রকম চুলের আটি বাঁধে, সবকিছু একই রকম করে। এরা কি করে? নিজের চেহারাকে লুকিয়ে ফেলে। তাহলে কি হবে? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে আমাদের মেকআপ মেরে কি হয়? মেকআপ মেরে মেকআপ সুন্দর এসেছে যায়। তাহলে কি হবে? মেকআপ হয় বিউটিফাই। তারপর আসো ওয়ার্ডস পোয়েট্রি। হ্যাঁ, খুবই মজার একটা প্রশ্ন। শব্দ আর হচ্ছে পোয়েট্রি। হ্যাঁ খেয়াল করো, শব্দ আর পোয়েট্রির মধ্যে সম্পর্কটা চিন্তা করো তো ভাইয়া। ওয়ার্ডস আর কি পাই আমরা? পোয়েট্রি, তাই না? পোয়েট্রি। আচ্ছা, এই সম্পর্কটা চিন্তা করো, শব্দ, তাই না? ওয়ার্ডস মানে কি? শব্দ। আর পোয়েট্রি মানে কি? পোয়েট্রি হচ্ছে কবিতা, তাই না? কবিতা।
পোয়েট্রি মানে কি কবিতা। তাহলে ভাইয়া একটু বোঝার চেষ্টা করো তো, তাহলে এই যে শব্দ, এই অনেকগুলো শব্দ মিলে কি হয়, কবিতা তৈরি হয়। তাহলে কি হয়, এই যে শব্দ হচ্ছে কবিতার উপাদান, তাহলে সম্পর্ক কি, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে উপাদান। উপাদান তাহলে কি পাচ্ছি আমরা, একটা কবিতা তৈরি হয় অনেকগুলো শব্দ দিয়ে, অনেক রকম শব্দ দিয়ে একটি কবিতা তৈরি হয়। তাহলে কি পাচ্ছি আমরা, অনেকগুলো শব্দ মিলে একটা কবিতা, অনেকগুলো শব্দ মিলে একটা কবিতা তৈরি হয়। ভালোভাবে বোঝো, অনেকগুলো শব্দ মিলে কি তৈরি হয়, একটি কবিতা তৈরি হয়। আমরা বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারতেছি সম্পর্কটা ভাইয়ারা বলো তো? আচ্ছা এবার আসো, তাহলে শব্দ দিয়ে কবিতা তৈরি হয়, তাহলে কোনটার সাথে কোনটা এবার মিলাও তুমি, তাহলে কোনটা দিয়ে কোনটা হয়, তাহলে গম দিয়ে খাবার তৈরি হয়, তাহলে হুইট মানে কি গম, তাই না, হুইট মানে কি গম, তাই না, গম, গম বা ময়দা বলতে পারো, ময়দা দিয়ে খাবার তৈরি হয়, ময়দা, তাই না, ময়দা, ময়দা দিয়ে খাবার তৈরি হয়, এটা হতে পারে। কিন্তু ডিকশনারি দিয়ে শব্দ তৈরি মানে বর্ণ তৈরি হয় না, এটা হয় না, ডিকশনারি দিয়ে বর্ণ তৈরি হয় না, কারণ বর্ণ দিয়ে শব্দ হয়, শব্দ দিয়ে ডিকশনারি হয়, তাহলে এটা হবে না। এবার নোটস আর হচ্ছে মিউজিক, শব্দটা বোঝো, নোট মানে হচ্ছে ছন্দ, নোট মানে কি ছন্দ, আর মিউজিক মানে হচ্ছে গান। তাহলে এক একটা ছন্দ মিলে কি হয়, এক একটা গান হয়। খেয়াল করতে হবে, দুইটা যদি সঠিক মনে হয় তাহলে বেটার অপশন। আসো, প্ল্যানেট দিয়ে কি সূর্য তৈরি হয়, গ্রহ দিয়ে কি সূর্য হয় না, সূর্য আলাদা জিনিস, গ্রহ আলাদা জিনিস। তাহলে প্ল্যানেট দিয়ে মানে হচ্ছে কোনো একটা গ্রহ দিয়ে কোনো সূর্য তৈরি হয় না, তাহলে এটাও কিন্তু একটা উপাদান না। তাহলে খেয়াল করো, তুমি ময়দা দিয়ে যে কোনো খাবার নাকি ছন্দ দিয়ে যে কোনো গান, কোনটাকে বেটার অপশন এখন বেছে নিবা। খেয়াল রাখতে হবে, দেখবা গানের সাথে সম্পর্ক কার, কবিতার। তাহলে খাবারের সাথে না গিয়ে সম্পর্কটা যদি আমাদের যায় কি নোট আর মিউজিক, এটা আমার কাছে মনে হয়েছে বেটার অপশন বলে মনে হচ্ছে। উত্তর কোনটা হতে পারে বলো তো? অনেকে বলছে বি 100% শিওর। বলো তোমাদের এখন কি মনে হচ্ছে, ময়দা দিয়ে খাবার, ময়দা দিয়ে খাবার নাকি হচ্ছে ছন্দ দিয়ে গান? নোটস শব্দ অর্থ কিন্তু এখানে ছন্দ, নোটস শব্দ অর্থ কি এখানে ছন্দ। বলো কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? এই প্রশ্নটি বেশ মজার, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। বলো তো ভাইয়েরা এটা কি হবে এখন তোমাদের? দেখো তোমরা অনেকে কিন্তু অ্যান্সার আগেই করে ফেলো। আমি বারবার বলেছি তোমরা অপশনগুলো চিন্তা করবা। হ্যাঁ, এখন আমার কিন্তু চিন্তা করলে যে হ্যাঁ ভাইয়া ময়দা দিয়ে তো খাবার হয়, আবার ছন্দ দিয়ে গান হয়, কিন্তু যদি আমি একদম বেসিক চিন্তা করি, সব গানের জন্যই অবশ্যই ছন্দ লাগে, সকল কবিতার জন্য শব্দ লাগে, সকল খাবারের জন্য কি ময়দা লাগে? লাগে না। সব খাবার ময়দা দিয়ে হয় না, তাই না? ফুচকা খাই কি মানে আমরা ময়দা লাগে, কিন্তু তুমি চিন্তা করো, তুমি ধরো হচ্ছে কি খাচ্ছ, ধরো ময়দা ছাড়া কি হয়, অনেক কিছু হয় কিন্তু ময়দা ছাড়া, তাই না? ময়দা ছাড়া অনেক কিছু হয়, সবজি ময়দা ছাড়া, তাই না? তোমার বাসায় রান্না করে, তারপর বিরিয়ানি রান্না করে, ময়দা দেয়, তাই না? তাহলে এই যে চিন্তা করতে হবে যে বেসিক তুমি কোন জায়গাটা চিন্তা করবা, যে সকল কবিতার জন্যই শব্দ লাগবে, শব্দ ছাড়া কোনো কবিতা হয় না, সকল গানের জন্যই ছন্দ লাগবে, ছন্দ ছাড়া গান হবে না, কিন্তু সকল খাবার দুনিয়ার ময়দা দিয়ে তৈরি হয় না। তাহলে কোনটা হবে বলো তো ভাইয়ারা? উত্তর কোনটা হবে? সহজ, আমি যদি চিন্তা করি বেটার অপশন আমার কোনটা, উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তর কোনটা হবে? সি নাম্বার উত্তরটা সঠিক। ঠিক আছে, বুঝতে পারছো তো এখন? বলো তো ভাইয়ারা, আমরা যদি চিন্তা করব সবসময় মনে রাখবো যে দুইটা অপশন যদি কাছাকাছি হয় আমরা বেটার অপশনটাকে চুজ করে নিব। ঠিক আছে, ওকে। আসো ভাইয়ারা, তার পরের প্রশ্ন আমরা ফিরে আসি। আসো কি বলছে এবার হচ্ছে কবলার আর হচ্ছে লেদার, রাইট? কবলার আর হচ্ছে লেদার, কবলার। ওকে, শব্দ চিন্তা করো, কবলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, কবলার আর কি আছে? লেদার। আচ্ছা, এই দুইটা সম্পর্ক কিরকম খেয়াল করো তো। কবলার মানে কি? মানে হচ্ছে যে হচ্ছে জুতা সেলাই করে, তাই না? আমরা কি বলি? মুচি বলি, তাই না? জুতা সেলাই করে, যে জুতা সেলাই। চিন্তা করো, জুতা আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ, জুতা সেলাই করে, জি, জুতা সেলাইকারক। আর এদিকে কি পাচ্ছি? লেদার মানে কি? চামড়া, তাই না? লেদার মানে কি? চামড়া। আচ্ছা, তাহলে সম্পর্কটা কি বলতো ভাইয়া? যে কবলারের কাজের মূল উপাদান, তার কাজের উপাদান, তার কাজে তিনি যে সেলাই করবে, কি দিয়ে করে? কবলার কি দিয়ে সেলাই করে? তিনি চামড়া দিয়ে করে না সবকিছু, জুতা বানায় যে কবলার। তাহলে এই যে কাজের মূল তার উপাদান, মূল উপাদান, তার কাজ করার মূল উপাদান, তার পুরো পেশার
মূল উপাদান কি? তার মূল উপাদান হচ্ছে চামড়ার জিনিসপত্র কাজ করে, চামড়ার জুতা সেলাই করা, চামড়ার জুতা বানানো। তাহলে কবলার কি করে? চামড়া দিয়ে কাজকর্ম করে সবকিছু। এবার আসলে বুঝাইতে হবে, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে একটা প্রফেশন বা একটা কোনো পেশা, দ্বিতীয়টা হচ্ছে ওই পেশার উপাদান। প্রথমটা থাকবে কি? পেশা। দ্বিতীয়টা কি থাকবে বলতো ভাইয়া? ওই পেশায় কাজ করার জন্য যে উপাদান, ওই উপাদানটা থাকবে। তাহলে প্রথমটা হবে পেশা, খেয়াল রাখতে হবে, প্রথমটা হবে পেশা। তাহলে আসো তো ভাইয়া প্রথমে পেশা খুঁজি আমরা। তাহলে শার্ট কি কোনো পেশা? শার্ট কোনো পেশা না। টেলিভিশন কি কোনো পেশা? টেলিভিশন কোনো পেশা না। আচ্ছা, তাহলে দুইটা শব্দ আছে, একটা কি? আচ্ছা, উডকাটার, ফার্নিচার। আর এখানে আছে কি? মেশন। মেশন মানে হচ্ছে রাজমিস্ত্রি। মেশন শব্দ হচ্ছে কি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। এবার আসো, তাহলে কাঠুরিয়ার কাজ কি? ফার্নিচার। কাঠুরিয়ার কাজের উপাদান কি? ফার্নিচার। খেয়াল করো কি বলছি, কাজের মূল উপাদান, সে কি দিয়ে কাজ করে। তাহলে কাঠুরিয়ার কাজের মূল উপাদান কি? ফার্নিচার না। কাঠুরিয়া ফার্নিচার হয়তো বানাইতে পারে, কিন্তু রাজমিস্ত্রির কাজের উপাদান কি? পাথর। রাজমিস্ত্রি কি দিয়ে করবে? পাথর দিয়ে বানাবে জিনিসপত্র, না? পাথর দিয়ে বিল্ডিং বানাবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি নাম্বার। না, এটা বি হবে না। উত্তর উডকাটার কাঠুরিয়ার কাজ কিন্তু ফার্নিচার বানানো না। উত্তর কিন্তু অনেকে বি নাম্বার ভাবতেছো। হ্যাঁ, উত্তর বি না। না না না, এই অপশন বি না, এটা বি হবে না। খেয়াল করো, কাঠুরিয়ার কিন্তু এটা কোনো উপাদান না। ফার্নিচার কি কোনো উপাদান বলতো? কাঠুরিয়ার কাজ হচ্ছে কাঠ কাটা। তার হইতে পারে যে করাত হইতে পারে, তার স, তাই না? করাত ইংলিশ কি? স। তাহলে কাঠুরিয়ার কাজের উপাদান হবে স, তাই না? কুঠার হইতে পারে বা করাত হইতে পারে, বাট ফার্নিচার তো তার উপাদান না। ফার্নিচার তো বানায়, এটা তো একটা মানে তোমার আসবাব। ফার্নিচার কেন তার উপাদান হবে? চিন্তা করছো? সম্পূর্ণ খেয়াল করো, কবলারের কাজের উপাদান হচ্ছে লেদার। তাহলে কাঠুরিয়ার কি কাজের উপাদান কি? ফার্নিচার। ফার্নিচার তো উপাদান, এটা আসবাবপত্র। তাহলে কি হবে? এই যে মেশন, মেশন হচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজের উপাদান কি? সে পাথর দিয়ে কাজ করে। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটা, একদম পারফেক্ট একটা অ্যান্সার। ঠিক আছে, মেশন থেকে পাই আমরা স্টোন। ওকে, এবার আসো একটা মজার কোয়েশ্চেন। হ্যাঁ, খেয়াল করো কি বলছে, দেখো তো ভাইয়া। জোক, লাফটার, কি পেয়েছি আমরা? জোক আর কি? লাফটার। আচ্ছা ছোট্ট বন্ধুরা, দেখো তো তাইলে এই দুটো শব্দের মধ্যে সম্পর্কটা কিরকম দেখো তো ভাইয়ারা। বলেছে জোক আর লাফটার কি? জোক মানে কি? আমরা জানি কি জোক মানে হচ্ছে কৌতুক, তাই না? জোক মানে কি? কৌতুক। জোক মানে কি? কৌতুক। আর লাফটার মানে কি? সহজ আমরা জানি, হাসি, তাই না? হাসি। ওকে, এবার আসো ভাইয়ারা, জোক শুনে হাসি আসে, তাহলে কি? জোকের পরবর্তী পদক্ষেপ কি? হাসি। তাহলে জোকের প্রভাব, রাইট? জোকের প্রভাবে হাসি আসে। তাহলে প্রথমটা হবে কাজটা, আর তার প্রভাবটা হবে দ্বিতীয়টা। প্রথমটা হবে কোনো একটা কাজ, আর দ্বিতীয়টা হবে ওই কাজের ফলে কি ঘটে, কাজের ফলে কেমন আমার অনুভূতি হয়। তাহলে প্রথমটা হবে কাজ, দ্বিতীয়টা হবে তার অনুভূতি। তাহলে কি হয়? প্রভাব অথবা অনুভূতি। অনুভূতি, অনুভূতি, প্রভাব অথবা অনুভূতি। তাহলে কি পাচ্ছি আমরা? জোক শুনলে হাসি আসে, ব্যথা পেলে কান্না আসে। মিলে না? খেয়াল করো, মিরাকল, অবাক করা কিছু দেখলে আমরা সারপ্রাইজ হই, মিলে কিন্তু। ডিজিজ, রোগ হলে ওষুধ, রোগের প্রভাব তো না। খেয়াল করো, বুঝাচ্ছি কি, বারবার খেয়াল করো। রোগের ফলে কি তোমার ওষুধ খায় রোগ সমাধানের জন্য। তাহলে এটার মধ্যে রিলেশনটা খেয়াল করো তো, এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক কি? এইটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে এর সমাধান, এর সমাধান, এর সমাধান। কিন্তু এর তো কোনো অনুভূতি না। রোগের অনুভূতি কি মেডিসিন? না। তাহলে ডেথ, লাইফ, জীবন মৃত্যু দুটো বিপরীত শব্দ। একটা হচ্ছে বেঁচে থাকে, একটা মরে যাওয়া, তার মধ্যে কোনো সম্পর্ক কিন্তু অনুভূতি না। ক্রাই, সরো, এই শব্দটা উল্টা হইলে কিন্তু হইতো। দুঃখ পেলে কান্না করি, দুঃখ পেলে কান্না করি, আগে কাজ পরে প্রভাব। এখানে হয়ে গেছে উল্টা। এখানে হয়ে গেছে কি? এখানে হচ্ছে উল্টা। দুঃখে পেলে কান্না করি হয়ে গেছে উল্টা। উল্টা হলে কিন্তু অ্যান্সার করা যাবে না। এই প্রভাবটা হয়ে যেতে হবে যে প্রথমে কাজ, পরেরটা যেহেতু প্রভাব বা অনুভূতি। ঠিক সেম ভাবে সরো যদি আগে হতো, ক্রাই যদি পরে হতো, আমরা ডি নাম্বার অপশনটা সবচেয়ে কাছে নিতাম। কান্না মানে দুঃখ পেলে কান্না আসে। উত্তর কোনটা হবে? অবাক করা কিছু দেখলে আমরা সারপ্রাইজ হই। অবাক করা কিছু দেখলে কি হয়? আমরা সারপ্রাইজ হই। ঠিক আছে, এটা ছাড়া বাকিগুলো অ্যান্সার হওয়া সম্ভব না। না, এই উত্তরটা ডি হবে না। এই উত্তর ডি, আমি বারবার বলছি, দেখো তোমরা ডি কেন হইলো না, এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। তোমরা অনেকে এই জায়গাটা অ্যান্সার করে ফেলবা, কারণ ডি দেখতে সবচেয়ে সুন্দর লাগতেছে। বাট ডি কেন অ্যান্সার না বলতো ভাইয়া?
কারণ হচ্ছে তাদের সিকোয়েন্সটা মিলাইতে হবে, যে প্রথমটার অনুভূতি, তাহলে প্রথমটা হচ্ছে কাজ, দ্বিতীয়টা হচ্ছে অনুভূতি। এখানে আছে প্রথমটা অনুভূতি, দ্বিতীয়টা কাজ, এরকম উল্টা সিকোয়েন্স হলে কিন্তু অ্যান্সার করা যাবে না। বুঝছো? হ্যাঁ, সরো ক্রাই হলে হইতো। এই যে একজন বলছো যে একটা স্টুডেন্ট বলছে যে এই যে মিস সারা, ওকে মিস সারা তুমি বলেছো যে ভাই আগে যদি সরো থাকতো পরে ক্রাই থাকতো, হ্যাঁ এটা কিন্তু বেস্ট অপশন হইতো। বাট তুমি এই জায়গায় ভুল করবা দেখেই তো তোমায় ঘুরাই দিল। সো বারবার মনে রাখবা সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, আগেরটা আগে পরেরটা পরে, আগে কাজ পরে অনুভূতি, এই জিনিসটা কিন্তু মেনটেন করে অ্যান্সার করতে হবে। আসো তার পরে কোয়েশ্চেন। হ্যাঁ, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট ম্যাচেস দ্য রিলেশনশিপ বিটুইন অবস্টিনেট স্টাবর্ন। বেশ মজার প্রশ্ন, গুচ্ছ দেওয়া আসছে, তার মানে গুচ্ছতে কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন আসে। খেয়াল করো কি বলছে দেখো তো ভাইয়ারা, অবস্টিনেট আর হচ্ছে স্টাবর্ন। অবস্টিনেট আর শব্দ কি পাচ্ছি আমরা, স্টাবর্ন। স্টাবর্ন, ওকে। আচ্ছা দেখো তো ভাইয়া দুইটা শব্দ অর্থ কি? দুইটা শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। হ্যাঁ, মানে হচ্ছে এটা অর্থ কি, একগুঁয়ে, মানে সে কারো কথা শুনে না, নিজে যা ইচ্ছা করে সেই করবে। একগুঁয়ে, একগুঁয়ে মানে কি বলতো ভাইরা? একগুঁয়ে মানে হচ্ছে যে কারো কথা শুনে না, সে যা চিন্তা করবে, যা করতে চাইবে, সে ওই সিদ্ধান্তে অনড়, এটাকে বলে স্টাবর্ন, অবস্টিনেট। অর্থাৎ সে কারো কথা শুনবে না, সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, ভালো হোক খারাপ যাই মানে না, এটা বলে একগুঁয়ে, এক জায়গায় স্ট্রিক্ট থাকা। তাহলে মূলত এই শব্দগুলো কি? শব্দ হচ্ছে সিমিলার ওয়ার্ড। তাহলে কি এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক দেখো, এরা কি? এরা সমার্থক। এরা কি? সমার্থক। তাহলে দুটো শব্দের মধ্যে আমরা সম্পর্ক কি খুঁজে পেলাম? দুইটা সম্পর্ক হচ্ছে সমার্থক। তাহলে বলো তো ভাইয়ারা, তাহলে এখানে সমার্থক আছে কোন দুইটা শব্দ? খেয়াল করো তো। কাইন্ড সদয়, হার্শ খুবই তোমার কঠোর। তাহলে কাইন্ড সদয় বা দয়াশীল, আর হচ্ছে কঠোর, দুটো বিপরীত, তাহলে এটা হবে না। প্রলংড দীর্ঘ, কুইক দ্রুত, তাহলে দেরি দ্রুত, এটাও বিপরীত শব্দ, এটা হবে না। ব্রিলিয়েন্ট মেধাবী, ট্যালেন্টেড মেধাবী, যেটা সমার্থক। তবে দেখো এক্সপেন্সিভ অ্যাফোর্ডেবল, এক্সপেন্সিভ অত্যন্ত ব্যয়বহুল, অ্যাফোর্ডেবল অর্থাৎ ক্রয়যোগ্যর মধ্যে, তাহলে কোনটা হবে? তাহলে দুইটা সমার্থক কোনটা আছে বলতো ভাই? এরা সমার্থক কোনটা? সি নাম্বার, ব্রিলিয়েন্ট আর কি তোমার ট্যালেন্টেড। ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড, ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড। বুঝতে পেরেছি কি পারি না বলো তো ছোট বন্ধুরা? ছোট্ট বন্ধুরা একটু বলো। ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড, এই তো মাশাআল্লাহ, তোমরা কত ভালো পারো তোমরা, তোমাদের দেখলেই তো আমার মনটা ভরে যায়, তোমাদের দেখলেই মনটা ভরে যায়, তোমরা কত সুন্দর অ্যান্সার করতেছো, এটা দেখলেই ভালো লাগে। হ্যাঁ, যে তোমরা পারতেছো, তোমরা পারলে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, বুঝছো, অন্যরকম একটা শান্তি কাজ করে। আসো হ্যাঁ, তারপরে আমরা আগে, হ্যাঁ খেয়াল করো। এইবার আরেকটা প্রশ্ন পেয়েছি, কি? সিজার্স বারবার। হ্যাঁ আসো ভাইয়েরা, প্রশ্নটা চিন্তা করো। সিজার্স, SCISSOR, সিজার্স, আর কি পাচ্ছি আমরা? বারবার, তাই না? BARBER, ওকে। আচ্ছা ভাইয়ারা দেখো, দেখি আমরা এই শব্দটা চিন্তা করি। সিজার্স মানে কি বলতো? কেচি, তাই না? কেচি বা কাচি বলি আমরা, হ্যাঁ কাচি। আর বারবার মানে কি? বারবার হচ্ছে নাপিত, তাই না? নাপিত, নাপিত, তাই না? বারবার নাকি নাপিত, বুঝছো? আচ্ছা এইবার আসো ভাইয়া, তাহলে এখন সম্পর্কে কি পাচ্ছি? এটা হলো, প্রথমটা হলো একটা যন্ত্র, দ্বিতীয়টা হলো একটা পেশা। তাহলে প্রথমটা হলো দ্বিতীয়টার কি? পেশার যন্ত্র, তাই না? যন্ত্র, তার কাজের যন্ত্র। তাহলে সিজার্স কি? নাপিতের যন্ত্র। নাপিতের কাজ করার মূল যন্ত্র কোনটা? সিজার্স, কাঁচি দিয়ে কি করে? চুল কাটে, তাই না? নাপিত কি করে বলতো ভাইয়া? নাপিত কি করে? নাপিত হচ্ছে চুল কাটে কি দিয়ে? সিজার্স দিয়ে। তাহলে প্রথমটা হবে, খেয়াল রাখতে হবে, সিকোয়েন্স মেনটেন করবা। প্রথমটা হবে উপাদান, দ্বিতীয়টা হবে কি? পেশা। প্রথমটা উপাদান, দ্বিতীয়টা পেশা। প্রথমটা উপাদান, দ্বিতীয়টা কি হবে? পেশা। ভাইয়া ভার্সিটি পাইলে ট্রিট দিবেন? পাও, চান্স পাও, চান্স পাও, চান্স পাইলে ট্রিট কেন, অফিসে আসবো আমাদের। হ্যাঁ অফিস এক্সামে আপনাকে নিয়ে, আফরিন এক্সামে আমাকে নিয়ে যাওয়া লাগবে না, নিজে পড়ো। আসো,
ওয়াগন ফার্মার, ওয়াগন মানে আমরা জানি এক ধরনের গাড়ি, অর্থাৎ যেই গাড়ি দিয়ে হচ্ছে তোমার কৃষির মালামাল বহন করে কোথাও নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তাহলে ফার্মারের মূল তার কাজের মূল বাহন কি? গাড়ি, মালগাড়ি। হ্যাঁ, কৃষক কি মালগাড়ি দিয়ে কাজ করে? সে করে হচ্ছে কাঁচি দিয়ে, সে কাজ করে হচ্ছে কোদাল দিয়ে, তাই না? কৃষক কি গাড়ি দিয়ে কাজ করে? না, এটা না। তাই কি এটা উত্তর হবে? এটা উত্তর কিন্তু মানাচ্ছে না, না এটা সুন্দর লাগতেছে না। আসো এবার, পেইন্টার কি রং দিয়ে কাজ করে? হ্যাঁ, এটা কিন্তু হতে পারে, কিন্তু পেইন্টার কিন্তু যন্ত্র বলছে, খেয়াল রাখতে হবে যন্ত্র। রং কিন্তু কোনো যন্ত্র না, মাথায় রাখবা। যন্ত্র কিন্তু হতে হবে যন্ত্র, তার একটা যন্ত্র। ধরো পেইন্টার কি, সে ব্রাশ দিয়ে কাজ করে, হ্যাঁ, সে তুলি দিয়ে কাজ করে। রং না, রং হচ্ছে একটা অন্য উপাদান। উপাদান, রং হচ্ছে একটা উপাদান, বাট যন্ত্রটা কি? তার কাজের যন্ত্রটা চাইছে, যন্ত্রটা। হ্যাঁ, তাহলে কাপড় আছে টেইলার, টেইলার কি কাপড় দিয়ে কাজ করে? না, টেইলার কাপড় কাটাকাটি কাজ করে, কিন্তু করে কি দিয়ে? যন্ত্র দিয়ে, তাই না? সিজার্স দিয়ে, কেচি দিয়ে হইলে হইতো। তাহলে কার্পেন্টার মানে কি? কার্পেন্টার হচ্ছে তোমার, আমরা কি বলি এটাকে, তোমার কি বলে এটাকে, সো মানে হচ্ছে করাত। কার্পেন্টার মানে হচ্ছে তোমার কি বলে, যে কি বলে, আমরা কি বলি কার্পেন্টার বাংলা কি? কার্পেন্টার বাংলা ভুলে গেছে, বাংলা বলো তো দেখি, কার্পেন্টার বাংলা বলো। মাঝে মাঝে আমি ভুলে যাই। কার্পেন্টারের বাংলা কি? সুতার, সুতার, হ্যাঁ সুতার, হ্যাঁ সুতার, তাই না? কার্পেন্টার হচ্ছে সুতার। হ্যাঁ, মানে যে কাজ, যে এই যে কাঠ দিয়ে বাড়িঘর ঠিক করে, কাঠের বাড়িঘর বানায়, তাই না? এই তাকে বলে সুতার। হ্যাঁ, বাংলা আমরা এটাকে সুতার বলি। সুতরাং মনে আসতেছে না, সুতার। সুতার এটাকে মানে এটা সঠিক হচ্ছে সূত্রধর। সূত্রধর থেকে সুতার, সুতার থেকে সুতার হয়ে গেছে। হ্যাঁ, শব্দটা। তাহলে সুতার কারা? যে হচ্ছে কি করে কলার দিয়ে কাঠ কাটে, তারা বিভিন্ন কাঠের জিনিসপত্র বানায়। হ্যাঁ, তার যন্ত্র কি? তার যন্ত্র হচ্ছে এই করাত। করাত ছাড়াই সে গাছ কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি, এই তো সুন্দর। আরে তোমরা তো সেরা, তো আমি তো এই শব্দ মাথায় আসে নাই। কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ঠিক আছে। তাহলে এটা কি? কাঠমিস্ত্রির যন্ত্র। তাহলে কি কাঠমিস্ত্রির যন্ত্র কি? কাঠমিস্ত্রির যন্ত্র হচ্ছে করাত, কারণ সে করাত ছাড়া কোনো কাঠ কাটতে পারবে না। কাঠ কাটতে না পারলে সে কোনো কাজও করতে পারবে না। তাহলে যন্ত্র হইতে হবে, ঠিক আছে। ওকে, আসো তার পরে কোশ্চেন। Elated is to despondent as enlightened is to dash. জাবিতে আসা প্রশ্ন। ওকে, দেখি একটু সলভ করি। হ্যাঁ, খেয়াল করো প্রশ্ন কি বলেছে। প্রশ্নে এসেছে হচ্ছে elated, হ্যাঁ, বা elated। elated এর সাথে সম্পর্ক কি দিয়েছে আমাদের? despondent, রাইট? DESPONDENT, despondent। ওকে, আসলে একটু শব্দগুলোকে বিশ্লেষণ করি। elated শব্দের অর্থ হচ্ছে তোমার অত্যন্ত মানে হাস্যোজ্জ্বল, অত্যন্ত মানে কি বলা যায়, খুব আনন্দিত, খুবই আনন্দিত, রাইট? খুবই আনন্দিত। হ্যাঁ, আর এইখানে ডেসপন্ডেন্ট শব্দটার বাংলা হচ্ছে খুবই হতাশ, খুবই হতাশ। তাহলে কি পাচ্ছি? আনন্দিত, হতাশ। শব্দ দুটোর মধ্যে সম্পর্ক কি? একে অপরের বিপরীত। একে অপর কি? বিপরীত শব্দ, বিপরীত, তাই না? অপোজিট ওয়ার্ড। বলো কি হবে? তাহলে ইলেটেড যদি হয় ডেসপন্ডেন্টের বিপরীত, এলেটেড যদি হয় ডেসপন্ডেন্টের বিপরীত, আবার বলছি এলেটেড যদি হয় ডেসপন্ডেন্টের বিপরীত, তাহলে এনলাইটেড এর বিপরীত শব্দ কোনটা? বলো। এনলাইটেড মানে হচ্ছে অত্যন্ত, অত্যন্ত শিক্ষিত, জ্ঞানী, অত্যন্ত শিক্ষিত অথবা জ্ঞানী, অত্যন্ত শিক্ষিত বা জ্ঞানী। তাহলে বলতো কোনটা হবে? তাহলে elated is to despondent as enlightened is to dash। তাহলে যদি হয় আনন্দিত, যদি হয় হতাশের বিপরীত, তাহলে শিক্ষিত বা জ্ঞানীর বিপরীত কোনটা হবে? শিক্ষিত বা জ্ঞানী, শিক্ষিত বা জ্ঞানীর বিপরীত কোনটা? শিক্ষিত অথবা জ্ঞানীর বিপরীত কোনটা হবে? এটা কি পাচ্ছি? অ্যাওয়্যার, সতর্ক। মিজারেবল, খুবই দুর্বিষহ অবস্থা। ইগনোরেন্ট মানে হচ্ছে মূর্খ। টলারেন্ট মানে হচ্ছে সহনশীল। কোনটা হবে বলো? এটা বেশ সহজ কোয়েশ্চেন। ইগনোরেন্ট নয়, মূর্খ, তাই না? ইগনোরেন্ট মানে যে পড়াশোনা করে নাই, অশিক্ষিত। এই এটা বি দিছো কে? এটা কে রে বি দিছে? এটা বি কে দিছে? যে বি দিছে তাকে ধরে মারা দরকার। তা কিন্তু অনলাইনে কঠিন মাইর দিতে হবে, অনলাইনে ব্যাত পাঠাবো কিন্তু একদম। এই প্রশ্নকে ভুল করে মিজারেবল কে বলছে? অঙ্কন সিনহা, তোমাকে কিন্তু অনলাইনে মাইর দিব, কিন্তু প্রচুর মাইর দিতে হবে তোমাকে। এই প্রশ্নকে ভুল করে বোকা।
ভুল করা যাবে না। এই প্রশ্ন ভুল করলেন তো একদম সানডে মানডে ক্লোজ করে দেবো, ঠিক? ওকে, আসো তারপর প্রশ্ন আমরা জেবির প্রশ্ন আসি। হ্যাঁ, খেয়াল করো। মন কার হচ্ছে ডিভোশন। হ্যাঁ, বেশ মজার ওয়ার্ড। মন কার হচ্ছে ডিভোশন, মন ডিভোশন। ওকে, আমরা কি পাচ্ছি? মন, আর এই পাশে কি পাচ্ছি? ডিভোশন, রাইট? তাহলে মনক এবং ডিভোশন এই দুইটা শব্দের মধ্যে আসলে যে রিলেশনটা কি দেখো। মনক মানে আমরা কি জানি? মনক মানে হচ্ছে ধরো ওই যে সাধু আছে না, ধরো ওই যে কি বলি আমরা বৌদ্ধ ধর্মের যেই কি বলা যায় ধর্মগুরু, হ্যাঁ, বা ধর্মগুরু বা ধর্মীয় ব্যক্তি। হ্যাঁ, কি বলা যায় মনকের বাংলা কি বলতে পারি? ধর্মগুরু। ধরো ধর্মগুরু, এটা তোমার কি কোন ধর্মের? বৌদ্ধ ধর্মে কিন্তু মনক বলা হয়। হ্যাঁ, ধর্মগুরু। আচ্ছা, এটা হচ্ছে ডিভোশন মানে কি? ধ্যান, ধ্যান বা মনোযোগ, ধ্যান। ওকে, ধ্যান। তাহলে তাহলে খেয়াল করো, এই যে ধর্মগুরুর যে কাজ, হ্যাঁ, ধর্মগুরুর যে কাজ, এটা কি? ধর্মগুরুর কাজ, তার জীবনের উদ্দেশ্য কি? তার ধ্যান করা। তাহলে এটা কি? এটা হচ্ছে তার কাজ বা উদ্দেশ্য, তার উদ্দেশ্য, তাই না? তার উদ্দেশ্য বা জীবনের লক্ষ্য, তাই না? লক্ষ্য ধ্যান করা, ধ্যান করা। ওকে, আসো এবার নিচের শব্দগুলোর মধ্যে কোনটার মধ্যে ধ্যান বোঝাচ্ছে, কার সাথে কার সম্পর্ক, মানে খেয়াল করতে হবে। প্রথমটা হচ্ছে একটা পেশা, দ্বিতীয়টা হবে তার উদ্দেশ্য। হ্যাঁ, আসো ম্যানিয়েক এই শব্দটার অর্থ হচ্ছে পাগল, পাগল। তাহলে পাগল, ম্যানিয়েক শব্দ থেকে বলতো ভাইরা পাগল। আর এখানে কি? প্রশান্তি, প্রশান্তি। হ্যাঁ, পাগলের জীবন উদ্দেশ্য কি? প্রশান্তি লাভ করা। হতে পারে কেউ যদি পাগল হয়ে যায়, সে যদি মনে করে না আমি পাগল হয়ে গেলে জীবনে প্রশান্তি লাভ করবো, কেউ আমার ডিস্টার্ব করবে না, সেটা এক ব্যাপার, তাই না? সেটা হতেই পারে। কিন্তু মূলত বলো কি? চিন্তা করো। কিন্তু কিন্তু পাগলের জীবনের উদ্দেশ্য কি? তার শান্তি লাভ, প্রশান্তি লাভ না, প্রশান্তি লাভ করা না। প্ল্যান নেগেশন, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, নেগেশন মানে হচ্ছে নেতিবাচক কিছু একটা। হ্যাঁ, এটা কিন্তু মানাচ্ছে না, এটা কোনো প্রফেশন না। রোভার আর হচ্ছে ওয়েন্ডারলাস্ট আর হচ্ছে ফিলিস্টাইন আর হচ্ছে কালচার। ওকে, ফিলিস্টাইন মানে হচ্ছে শান্তিপ্রিয়। হ্যাঁ, ফিলিস্টাইন মানে শান্তিপ্রিয়, কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তাহলে শান্তিপ্রিয় সংস্কৃতি যায় অনেকটা, কিন্তু এখানে আসো, রোভার মানে কি জানো? ভ্রমণ পিপাসু, ভ্রমণ পিপাসু মানুষ। হ্যাঁ, বা ভ্রমণ প্রিয়। রোভার শব্দ হচ্ছে কি? ভ্রমণ প্রিয়। আর ওয়েন্ডারলাস্ট মানে হচ্ছে ভ্রমণ পিপাসা, ঘুরে বেড়ানোর যে ইচ্ছা, ভ্রমণ পিপাসা। বুঝছো? ভ্রমণ পিপাসা। তাহলে কোনটা সবচেয়ে কাছের বলো তো? একটা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ রোভার, রোভার ঘুরে বেড়াবে, সে কোথায় যাবে? পাহাড়ে, সমুদ্রে, জঙ্গলে, বনে, বিভিন্ন জায়গায়। আর তার যে ইচ্ছাটা ঘুরে বেড়ানোর, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন রকম ব্লগ বানাবো, এই ইচ্ছাটাকে বলা হয় ওয়েন্ডারলাস্ট, মানে হচ্ছে ভ্রমণ পিপাসা। তাহলে ভ্রমণ প্রিয় ব্যক্তির তার উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ পিপাসা। বুঝছো? উত্তর হচ্ছে সি নাম্বার। ওকে, তারপর আসো, ফ্যান্স আর গ্যালারির মধ্যে সম্পর্ক বলো। ফ্যান্স আর গ্যালারি বলো সম্পর্ক কি হবে? ফ্যান আর গ্যালারির মধ্যে সম্পর্ক কি? দেখো ভাইরা, ফ্যান্স আর কি পাচ্ছে? গ্যালারিজ। ফ্যান্স আর গ্যালারিজ এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে ফ্যানরা গ্যালারিতে থাকে, রাইট? ফ্যানরা, খেলার যে ফ্যান আমরা দেখেছিলাম ভারতে এসেছে, ভারতে কি এসেছে? মেসি এসেছে, তাই না? তাহলে মেসি এসেছে কি বলে? 7,000 টাকা দিয়ে টিকিট কিনেছি মেসিকে দেখবো বলে, দেখে গেলাম শুভশ্রীকে। একটা ভিডিও প্যারাডাইস দেখছো না বাবা? 7,000 টাকা দিয়ে টিকিট কিনেছি মেসিকে দেখবো বলে, ভালোই তো, শুভশ্রীকে দেখে গেলাম। তাহলে কি? তাহলে ফ্যানরা থাকে আসলে গ্যালারিতে। কিন্তু আমরা দেখেছি গতকাল কলকাতার মধ্যে যখন হচ্ছে পরশুদিন মেসি আসলো, ফ্যানরা আর গ্যালারিতে নেই, ফ্যানরা নেমে গেছে মাঠের মধ্যে, তাই না? পরে এরা বিভিন্নদের গোল পোস্ট, ভার পোস্ট সব তুলে মানুষ নিয়ে গেছে, কারণ এরা মেসিরে দেখতে পায়নি এই কারণে। কোনো কথা? আচ্ছা আসো, তাহলে ফ্যানরা থাকবে গ্যালারিতে, তাহলে ফ্যানদের থাকার স্থান, তাহলে কি? থাকার স্থান, থাকার বা বসার স্থান, থাকার অথবা বসার স্থান, থাকার অথবা বসার স্থান, থাকার অথবা বসার স্থান। ফ্যানরা থাকে কোথায়? গ্যালারিতে। এবার আসি, তাহলে কি?
প্রথমটা হবে মানুষ, সে কোথায় থাকে, দ্বিতীয়টাতে ওই জায়গায়, তাই না? প্রথমটা হচ্ছে মানুষ, তাহলে দ্বিতীয়টা হচ্ছে সে কোথায় থাকে। এবার আসো মিলাই আমরা, হ্যাঁ। তাহলে দল মানে টিমস অনেকগুলো দল, দল কি সবাই গিয়ে গোল পোস্টে বসে থাকে? তাহলে গোল দিবে কে? পুরা টিম কি গোল পোস্টে বসে থাকে? গোল পোস্টে কি টিমের থাকার জায়গা? না, টিম তো গোল পোস্টে বসে থাকার জায়গা না, তাই না? রেফারি কি ডিসিশনে বসে থাকার জায়গা? না, রেফারি ডিসিশন দেওয়ার লোক, তাই না, সেটার মালিক, বসে থাকার জায়গা না। অডিয়েন্স সিটস, অডিয়েন্স দর্শক কোথায় বসবে? দর্শক সিটে বসবে, এটা মানায়। তাহলে টিকিট কাউন্টারের মধ্যে বসবে না, সেটা কোনটা হবে? উত্তর হচ্ছে এটা। অডিয়েন্সরা কোথায় থাকবে? অডিয়েন্সরা বসার জায়গা হচ্ছে সিট। অডিয়েন্সে বসার জায়গা কোনটা? সিট। আসো তারপর কোশ্চেন, আমাদের কয়টা আছে দেখি তো, অনেকগুলোতে পড়াইলাম না, আর অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7টা আছে। চলো আমরা দ্রুত আগাই, হ্যাঁ। আসো এবার একটু, হ্যাঁ। এবার আমরা কি পাচ্ছি বলো তো ভাইয়ারা? ট্রি আর হচ্ছে রুট, হ্যাঁ। খেয়াল করে দুইটার মধ্যে সম্পর্কটা বের করে, ট্রি আর এখানে কি আছে? রুট, হ্যাঁ। ট্রি আর কি? রুট। তাহলে বলো তো ভাইয়ারা, ট্রি আর রুটের মধ্যে সম্পর্কটা কি? ট্রি আর রুটের মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে গাছ, তাই না, আমরা সম্পর্ক কি পাই? গাছ, এটা আমরা কি পাই? গাছ। আর এই যে ট্রি মানে বা রুট মানে কি? রুট মানে হচ্ছে তার মূল, তাই না, মূল বা শিকড়, মূল অথবা শিকড়, তাই না ভাইয়ারা? তাহলে বলো তো, তাহলে ট্রি এই রুট কি? তাহলে এটার এই যে ট্রি হচ্ছে, রুট হচ্ছে ট্রি এর ফাউন্ডেশন, ট্রি এর কি? ট্রি এর মানে গোড়া, ট্রি এর কি? গোড়া, তাই না, গোড়াটা। তাহলে গোড়া হবে কোনো কিছুর বেসমেন্ট, কোনো কিছুর বেসমেন্টটা হবে। তাহলে প্রথমটা হবে মূল জিনিস, আর দ্বিতীয় যে শব্দটা থাকবে সে হবে প্রথমটার গোড়া, মূল, ভিত্তি, ফাউন্ডেশন। আসো, বিল্ডিং ফাউন্ডেশন, আমার কাছে মনে হচ্ছে প্রথমটা উত্তর হওয়া সঠিক। বিল্ডিং এর গোড়া কি? বিল্ডিং এর গোড়া হচ্ছে ফাউন্ডেশন। বলো না যে ফাউন্ডেশন যত মজবুত হবে বিল্ডিং তত মানে টেকসই হয়। এবার আসো, শার্টের মূল কি? সেলার। শার্টের মূল কি? সেলার। শার্টের মূল গোড়া কি? সেলার না। আচ্ছা, এন্ট্রান্স এক্সিট দুটো হচ্ছে বিপরীত শব্দ, একটা হচ্ছে আগমন আর একটা হচ্ছে এক্সিট, হচ্ছে প্রস্থান, চলে যাওয়া। ইঞ্জিন অটোমোবাইল, উল্টা হইলে হইতো কিন্তু, অটোমোবাইল মানে কিন্তু গাড়ি, মাথায় রাখবা। গাড়ির মূল কি? গাড়ির মূল হচ্ছে ইঞ্জিন, এটা উল্টা হইলে কিন্তু হইতো। আমরা খেয়াল করো, প্রথম হবে মূল বস্তুটা, দ্বিতীয় হবে হচ্ছে তার গোড়াটা। এখানে গেছে আগে হইছে গোড়াটা, পরে হইছে মানে তোমার অটোমোবাইল, অটোমোবাইল মানে কিন্তু তোমার গাড়ি। তাহলে এটা কিন্তু উল্টা হওয়াতে উত্তর হয় নাই। উত্তর হবে কোনটা? উত্তর হবে বিল্ডিং এর গোড়া। কোনটা? বিল্ডিং এর গোড়া, ভিত্তি, মূল হচ্ছে তার ফাউন্ডেশন। বুঝতে পেরেছো ভাইরা? ছোট্ট বন্ধুরা আসো তারপরে কোশ্চেনটা দেখি। ওকে, এটা মজার, এটা বেশ মজার একটা কোশ্চেন, হ্যাঁ। খেয়াল করো, একটা বেশ চমৎকার কোশ্চেন, নতুন একটা তথ্য জানবা। আমরা কি পাচ্ছি? পিজিয়ন, পিচ। পিজিয়ন, এখানে আমরা কি পাই? পিচ, রাইট? আচ্ছা, পিজিয়ন এবং পিচের মধ্যে সম্পর্ক কি? পিচ মানে কি? শান্তি, রাইট? তাহলে পিজিয়ন মানে কি? পিজিয়ন মানে হচ্ছে কবুতর। পিজিয়ন মানে কি? কবুতর। আর পিচ মানে কি বলতো ভাইয়ারা? পিচ মানে হচ্ছে শান্তি। পিচ মানে কি? শান্তি। খুব ভালোভাবে বুঝো, শান্তির প্রতীক হচ্ছে কি? শান্তির প্রতীক হচ্ছে কি? শান্তির প্রতীক কিন্তু ডান্স, সরি দুঃখিত, শান্তির প্রতীক নাচ না, দুঃখিত আমি ভুল বলছি। শান্তি, কোন শান্তি বলতে কোন শান্তি বইলা ফেলি, মানে বুঝলাম না, জীবনটাই বেদনা। আচ্ছা, তাহলে শান্তির প্রতীককে কবুতর, তাই না? শান্তির প্রতীককে কবুতর, তাহলে কি? প্রতীক। তাহলে এটার প্রতীক হচ্ছে এটা, প্রতীক, তাই না? প্রতীক। শান্তির প্রতীক হচ্ছে কবুতর। তাহলে হোয়াইট ফ্ল্যাগ, সাদা পতাকা কিসের প্রতীক বলো? সাদা পতাকা কিসের প্রতীক? সাদা পতাকা কিসের প্রতীক বলো? পিজিয়ন ইজ আ সিম্বল অফ পিচ, রাইট? সঠিক কথা, উত্তর রিফা ঠিক বলছো। তাহলে পিজিয়ন যদি হয় তোমার শান্তির প্রতীক, তাহলে হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? হোয়াইট ফ্ল্যাগ হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। কিসের প্রতীক? এটা হচ্ছে আত্মসমর্পণের, আত্মসমর্পণ, আত্মসমর্পণ।
তাই কোনটা হবে? উত্তর হবে আমাদের সারেন্ডার। ঠিক হবে, সারেন্ডার, আত্মসমর্পণ থেকে সারেন্ডার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে কোশ্চেন সহজ ছিল। ওকে, এই প্রশ্ন তুমি একটু করো তো দেখি, বুক আর চ্যাপ্টার মধ্যে সম্পর্কে। বুক আর হচ্ছে চ্যাপ্টার, বলো। বুক আর হচ্ছে চ্যাপ্টার, খেয়াল করো, বুক আর হচ্ছে চ্যাপ্টার। বুক আর চ্যাপ্টারের মধ্যে সম্পর্ক কি বলো? বই আর চ্যাপ্টার, হ্যাঁ, বই আর হচ্ছে চ্যাপ্টার। তার মানে আমরা কি পাচ্ছি? এটা তো সহজ জিনিস, তাই না? একটা হচ্ছে বই আর হচ্ছে অধ্যায়। একটা কি? এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা বই। আর এইটা কি পাচ্ছি? এটা হচ্ছে বইয়ের একটা মাত্র অধ্যায়, একটা মাত্র অধ্যায়, তাই না? বইয়ের অধ্যায়। তাহলে বইয়ের কি পাচ্ছি? অধ্যায়, বইয়ের অধ্যায়। তাহলে বই হচ্ছে পূর্ণাঙ্গ জিনিস, তার একটা অংশ, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে বইয়ের একটা মাত্র অংশ, একটি মাত্র অংশ, একটি মাত্র অংশ। তাহলে চ্যাপ্টার হচ্ছে বইয়ের একটি মাত্র অংশ, চ্যাপ্টার হচ্ছে বইয়ের একটি মাত্র অংশ। তাহলে এখন শব্দ মিলাও দেখি কোনটা হয়। তাহলে সেন্টেন্স খেয়াল রাখতে হবে, প্রথমটা হচ্ছে পূর্ণাঙ্গ, দ্বিতীয়টা হচ্ছে অংশ। প্রথমটা হবে পূর্ণাঙ্গ কিছু, দ্বিতীয়টা হবে অপশন, মানে অংশ। তাহলে সেন্টেন্সের তাহলে উল্টা হয়ে গেল না? এই পাশে হওয়া দরকার ছিল সেন্টেন্স, এই পাশে হচ্ছে ভার্ব। তাহলে কি বলতে পারতাম যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের একটা অংশ। উল্টা হয়ে গেছে। দেখো, প্রথমে হওয়ার দরকার কি? প্রথম না, না ঠিকই তো আছে, না সরি সরি সরি, ঠিক আছে, রাইট। এটা কিন্তু এই পর্যন্ত ঠিক আছে। বুক, চ্যাপ্টার, সেন্টেন্স, ভার্ব, হ্যাঁ, এটা ঠিকঠাক লাগতেছে আমার এই পর্যন্ত। ট্রি রুট না, গাছের অংশ কিন্তু রুট না, গাছের মূল হচ্ছে রুট। গাছের এটা কি? গাছ হচ্ছে মূল অংশ। আমরা কি বলছি? যে চ্যাপ্টার একটা জাস্ট অধ্যায়, হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে অধ্যায়। তাহলে আসো, বিল্ডিং এর তলাগুলো এক একটা অধ্যায়, হ্যাঁ, এটা হইতে পারে। বিল্ডিং একটা বড়, তার এক একটা তলা হচ্ছে তার অধ্যায়, এটা হতে পারে আমার কাছে মনে হয়। মুভির সিনারিও না, মুভির সিনারিও মানে না, তাই না? মুভির মধ্যে সিনারিও মানে তো দৃশ্য, তাই না? মুভির সিনারিও না, এটার বেটার অপশন আমার কাছে মনে হইতেছে। এটা বেটার অপশন যদি চিন্তা করি, তাহলে এটা বিল্ডিং আর হচ্ছে এক একটা তলা। হ্যাঁ, মানে দেখবা একটু তো চিন্তা করে তারা একটা জিনিস একটা জিনিস তুলনা করে, ভিন্ন জিনিস তুলনা করে আর কি, বুঝছো? এরকম যে ধরো বিল্ডিং এর কি হয়, একটা বই কিভাবে ভাগ করা থাকে, দেখো বইটা কি হয় 10টা অধ্যায় ভাগ করা। খেয়াল করো, ছবি কি অধ্যায় ভাগ করা হয়? ছবি কি কখনো ভাগ করা হয় এমন যে এভাবে ভাগ করা? না। ধরো একটা বই, ঠিক আছে, বইটা কি এভাবে থাকে না যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে ভাগ করা থাকে না? তাহলে এটা দেখো খুব সিকোয়েন্স সুন্দরভাবে ভাগ করা থাকে। ঠিক একইভাবে বিল্ডিং এর তলাগুলো ভাগ থাকে। 10 তলা বিল্ডিং, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। তাই তুমি অলওয়েজ খেয়াল রাখতে হবে কোনটা বেটার অপশন, সবচেয়ে সুন্দরভাবে মানানো যায় কোনটা। উত্তর হচ্ছে বিল্ডিং স্টোরি, তলা, হ্যাঁ, তলা। ভালো নেটওয়ার্কের জন্য স্লাইডের লেখাই দেখি না, আই হ্যাঁ, কি বলো? স্লাইডে কিন্তু খুবই স্পষ্ট লেখা আজকে ভাইয়া, কিন্তু একদম স্পষ্ট করে দিছে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া খেয়াল করো, তাহলে পরের কোশ্চেনটা আমরা একটু আসি, হ্যাঁ, চলো। তাহলে কি পাচ্ছি বলতো? পরের প্রশ্ন কি পেয়েছি আমরা? লাইট আর হচ্ছে ব্লাইন্ড, হ্যাঁ। আচ্ছা, একটা মজার প্রশ্ন, কি বলেছে? লাইট আর হচ্ছে ব্লাইন্ড। তাহলে খেয়াল করো তো ভাইয়ারা, তাহলে লাইট আর ব্লাইন্ডের মধ্যে সম্পর্ক কি বলতো? লাইট এবং ব্লাইন্ডের মধ্যে কি সম্পর্ক, ছোট্ট বন্ধুরা বলো দেখি। তাহলে লাইট মানে কি বলো দেখি? লাইট মানে আমরা কি পাচ্ছি? লাইট মানে হচ্ছে আলো, রাইট? লাইট মানে কি? আলো। অপরদিকে ব্লাইন্ড কি? ব্লাইন্ড যে কিনা আলো দেখে না, মানে অন্ধ। তাহলে ভাইয়ারা মিলাও, তাহলে এই যে দ্বিতীয় যে আছে সে হচ্ছে প্রথমটা দেখে না, মানে প্রথমটা করতে পারে না, মানে আলো দেখে না, অন্ধ। তাহলে এরকম কি? প্রথমটা, দ্বিতীয়টা কি? অপারগতা, ঠিক আছে? আচ্ছা, কি বললাম? লাইট যদি হয়, ব্লাইন্ড যদি আলো না দেখে, তাহলে এখানে হবে মানুষ, দ্বিতীয়টা হবে মানুষ, আর প্রথমটা হবে সে ওই কাজটা করতে পারে না। খুব ভালোভাবে বোঝো, প্রথমটা হবে কোন একটা মানুষ, তার একটা প্রবলেম আছে, আর দ্বিতীয় হচ্ছে সে কোন প্রবলেমটা সে আসলে, আরে সে অপারগ। আসো তাই, এবার কি কি বলছে শব্দগুলো দেখো। ডাম্ব মানে কি? মানে হচ্ছে বোবা। স্পিচ মানে কি? কথা। তাহলে বোবা মানুষ কি কথা বলতে পারে? অবশ্যই না, তাহলে এটা হওয়া উচিত, এটা হওয়া যায়। ডেফ মানে হচ্ছে আমরা বলেছি কানে বধির বলি আমরা, কি বলি? বধির, হ্যাঁ, যে কানে শুনতে পায় না। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা,
আচ্ছা খেয়াল করো, খুব ভালোই বোঝো ভাইয়া। যে বধির সে কানে শোনে না, ফাইন, সে তো বলতে তো পারে, তাহলে বলতে পারবে সে ভাষাই বোঝে না একেবারে না। আমি এরকম অনেক মানুষ দেখেছি কানে অনেক প্রবলেম, কানে ভালো শুনে না অথবা একবারেই শোনে না, বাট বলতে পারে, লিখতে পারে, তার মানে ভাষা তো সে জানে, সে তো ভাষা জানে। লিখা বলা শোনা পড়া সবগুলো তো ভাষার পার্ট। সে পড়তে পারে, সে লিখতে পারে, বাট সে মানে কি সে শুধু শুনতে পারে না, তাহলে কিন্তু বলা যাবে না সে ভাষাটাই পারে না। আসো, টাং সাউন্ড, তাহলে আমরা যদি খেয়াল রাখতে হবে দ্বিতীয় অংশটা কিন্তু মানুষ হবে, তাই না? দ্বিতীয় অংশ মানুষ। এখানে বলছে টাং মানে হচ্ছে কি আমার জিভ, আর এখানে কি পাচ্ছি আমরা সাউন্ড মানে শব্দ, তাহলে হইলো জিনিসটা, মানাইলো না। ভয়েস আর হচ্ছে ভাইব্রেশন, তাহলে হচ্ছে শব্দ আর হচ্ছে কম্পন, এই দুটো কিন্তু কোনোটাই মানুষ না, তাহলে এইটা এবং এইটা হবে না, কারণ এখানে কোনোটাই মানুষ বোঝাচ্ছে না। তো উত্তর কোনটা হবে? প্রথম হেরা ল্যাঙ্গুয়েজ ডেফ না না বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু ভুল হয় তোমাদের। এই প্রশ্ন কিন্তু উত্তর হবে এ নাম্বার। এই প্রশ্নটা সবচেয়ে কাছাকাছি উত্তর কোনটা? স্পিচ আর হচ্ছে ডাম্প। বোবা মানুষ কথা বলতে পারে না, এটা হচ্ছে একদম শিওর। বাট যে মানুষ বধির সে কি ভাষাটাই বোঝে না, সে শুনতে পায় না, সে কিন্তু বলতে পারে, সে লিখতে পারে, সে পড়তে পারে। বোঝা গেল? আসো তার পরের প্রশ্ন। হ্যাঁ, ক্লে আর হচ্ছে পটার। হ্যাঁ, কি আছে বলতো ভাইয়া? ক্লে আর হচ্ছে পটার। হ্যাঁ, খেয়াল করো কি বলছে। হ্যাঁ, ক্লে পটার, CLA, ক্লে, আর এখানে কি পাচ্ছি? পটার। ওকে, এই দুটার সম্পর্ক কি হইতে পারে বলতো? আচ্ছা, ক্লে মানে কি? ক্লে শব্দ অর্থ কি? অর্থ হচ্ছে ধরো মাটি। হ্যাঁ, মাটি আমরা বলি মাটি। আর পটার মানে কি? মৃৎশিল্পী, মৃৎশিল্পী। হ্যাঁ, মৃৎশিল্পী মানে কুমোর, আমরা যেটাকে কুমোর বলি আর কি, কুমোর। হ্যাঁ, কুমোর, যারা মাটি দিয়ে কিছু জিনিস বানায়, মাটি দিয়ে বানায় তাকে কি বলা হয়? কুমোর বলা হয়। তাহলে ক্লে যদি হয় মাটি বা ধরো মাটির ছাঁচ, তাহলে পটার মানে কি? যে মাটি দিয়ে কিছু বানায়। তাহলে দ্বিতীয়টা হচ্ছে পেশা, প্রথমটা হচ্ছে তার পেশার কাজ। তাহলে এটা কি হবে? এর সম্পর্ক কি? পেশার সম্পর্ক, পেশা। তাহলে স্টোন হচ্ছে কি? স্টোন হচ্ছে পাথর। তাহলে পাথর দিয়ে যে কিছু বানায় তার ওই পেশাটার কথা বলো। তাহলে পাথর দিয়ে কিছু বানায়, এটা কার পেশা? পাথর দিয়ে কিছু বানানোটা কার পেশা? পাথর দিয়ে জিনিসপত্র বানায়, মূর্তি বানায়, দেয়াল বানায়, বিল্ডিং বানায়, পাথর দিয়ে বানায় কে? পাথর দিয়ে বানায় কে? হ্যাঁ, কি লিখছে? টিঙ্কার, স্কাল্পটার, ফিলান্টালিস্ট। উত্তরটা আমার কাছে মনে হয় সহজ। পাথর দিয়ে বানায় কে? স্থপতি। কয়েকটা শব্দ আমি নিজেও জানি না, কিন্তু বাট উত্তরটা মনে হয় ইজি, তাই না? উত্তরটা ইজি, স্থপতি, তাই না? আমি এখানেও কয়েকটা শব্দ সম্বন্ধে আমি জানি না। কোশ্চেনটা ইজি, তাই না? অনেক কিছু তোমাকে না ভেবেও করা যায়। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো ভাইয়া, তার পরে কোশ্চেনটা দেখি। হার্ট হিউম্যান। আসো, এইখানে আমরা মনে হয় শব্দটা ইজি। হার্ট আর কি আছে বলো তো ভাইয়া? হার্ট আর হচ্ছে হিউম্যান। হ্যাঁ, হার্ট আর কি পাচ্ছি আমরা? হিউম্যান। হৃদয় আর হচ্ছে মানুষ। হৃদয় আর কি? মানুষ, পুরুষ মানুষ অথবা মহিলা মানুষ, যে কেউ হইতে পারে। তাইলে আমরা কি পাই? পাই হচ্ছে মানুষের একটা অঙ্গ, রাইট? অঙ্গ বলা যায় না, মানুষের বেঁচে থাকার মূল যে স্থান, তাই না? তার হৃৎপিণ্ড। তাহলে হার্ট কি? হৃৎপিণ্ড। আর হিউম্যান মানে কি? মানুষ। তাহলে মানুষের চালিকা শক্তি, মানুষের মূল চালিকা শক্তি হচ্ছে কি? তার হৃৎপিণ্ডটা। হৃৎপিণ্ড যদি তার কার্যক্রম বন্ধ করে, সে মানুষ শেষ। তাহলে এখন চিন্তা করো শব্দগুলো, তাহলে কি বলছে? কোনটা মানায়? তাহলে একটা বাচ্চার কি তার মূল চালিকা শক্তি কি তার হাত? একটা গাড়ির মূল চালিকা শক্তি তার ইঞ্জিন? একটা কুকুরের মূল চালিকা শক্তি তার লেজ? একটা দেয়ালের মূল চালিকা শক্তি কি তার ইট? বলো কোনটা হবে মূল চালিকা শক্তি? উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ইঞ্জিন আর হচ্ছে কার। তাহলে গাড়ির ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। এগুলো তো কঠিন কেন? অর্থ জানলে এগুলো কঠিন না, বুঝছো? অর্থ জানো না বলে কঠিন মনে হয়। হাই হাই শেষ, হাই হাই এ কিয়া হুয়া।
क्लास शेष हो गया? এই বলো কেমন লাগলো আজকে ক্লাস? আমরা কি বুঝলাম অ্যানালজি? বুঝছো, এটা কিন্তু মজার টপিক, বুঝছো? এটা কিন্তু মজার টপিক। তোমরা অনেকেই হয়তো ভাবো যে কঠিন পড়ি না, এই জন্য হয়তো কঠিন লাগে, ঠিক আছে? বাট এটা বেশ সহজ এবং মজার টপিক, ঠিক আছে? সো ক্লাস আশা করি ভালো লেগেছে। ক্লাসটা বুদ্ধির ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা বুদ্ধির ক্লাস। অ্যানালজি মানে তো বুদ্ধির খেলা। অ্যানালজি তো ধরো শব্দ জানলে এগুলো মেলানো চাই। অনেক অনেক শুক্রিয়া ভাইয়া। হ্যাঁ, গতকাল ক্লাসটা নেওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে নিতে পারি নাই, আজকে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, আমরা আজকে পাঞ্জাবি পড়া একটা সাইন দিব। তোমরা সবাই ছবি তুলে বন্দি পাঠশালা গ্রুপে অথবা যার যার জায়গায় আরও এনার্জি আছে পড়ার হ্যাঁ নিজের প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে চলো সবাই রেডি, 3 2 1 গো। আমরা ভিক্টোরি সাইন, আমরা আজকে ভিক্টোরি ডে। সো ভিক্টোরি, দেখা যায় আমার হাত, সবাই স্ক্রিনশট রাখো। আজকে বিজয়, সো ভিক্টোরি। ওকে, ভিক্টোরি। সো আজকে আমরা প্রায় 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা মোটামুটি অ্যানালজি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সবার সাথে দেখা হচ্ছে। আমি পিডিএফটা তোমাদের প্রাইভেট গ্রুপে যারা আছে প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। এই প্রথম 2 ঘন্টার আগে ভাইয়ের ক্লাস শেষ হলো, 2 ঘন্টার আগেই ক্লাস শেষ। হ্যাঁ, তুমি কি অবাক হইলা? রাইট, হ্যাঁ, আমরা তো প্রাইভেট বেচে 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস নিয়েছি, তাই না? ওকে, ঠিক আছে ভাইয়েরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমরা যেই নেক্সট পরীক্ষা দিবা ভালোভাবে পরীক্ষা দাও, প্রশ্ন অ্যানালাইসিস করো, যে যাই করো প্রশ্ন অ্যানালাইসিস করে পরীক্ষা দাও, ঠিক আছে? ভাইয়ের ক্লাস এত জলদি শেষ হয়ে গেল। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।